যেখানে আমরা অকেন্সি প্রিন্স চ্যানকে দেখতে পাই। সে ছিল আমাদের এই গল্পের মেন লিড, আর তার কাছে ছিল ম্যাজিক্যাল পাওয়ার। সে একটি গোলাকার শক্তির সাহায্যে তার দুনিয়া থেকে পৃথিবীতে চলে আসে। আর অন্যদিকে আমরা শিনজিকে দেখতে পাই, যার ব্রেকআপ হওয়ার জন্য সে একটি বারে বসে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। আর তারপরে সে একটি জায়গায় বসে অনেক কান্না করতে থাকে। আর তখনই তার সামনে চ্যান আসে, আর চ্যান তখন তাকে বলে যে আমি অকেন্সি প্রিন্স, আর আমি এই দুনিয়াতে এসেছি তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। আর শিনজি তখন চ্যানকে তার বয়ফ্রেন্ড মনে করে তাকে কিস করে নেয়। আর তখনই তাদের দুজনের আশেপাশে কিছু ম্যাজিক্যাল মুভমেন্ট তৈরি হতে থাকে। এরপরে সিন আবারও প্রেজেন্টে দেখানো হয়, যেখানে শিনজি ওই ছেলেটার উপর অনেক রাগ দেখাচ্ছিল। কিন্তু তখনই তার মনে পড়ে যে কালকে সে ড্রাঙ্ক অবস্থায় কিভাবে ওই ছেলেটিকে নিজের কাছে আটকে রেখে দিয়েছিল। শিনজি তখন বলে যে কাল রাতে আমাদের দুজনের মধ্যে যা হয়েছে তুমি সব ভুলে যাও। কিন্তু চ্যান তখন বলে যে কালকে আমাদের দুজনের মাঝে যে কিসটি হয়েছিল সেটা আমাদের দুনিয়াতে বিয়ের পরে হয়। আর আমার লর্ড যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। আর কাল রাতে আমার বডি থেকে তোমার বডির মাঝে একটি স্টোন চলে গেছে, তুমি আমাকে স্টোনটা ব্যাগ দাও যাতে আমরা দুজনেই অকেন্সে ব্যাগ যেতে পারি। কিন্তু শিনজি তো তার এসব আজব ধরনের কথা শুনে তার জ্বর চেক করতে থাকে এবং তার দুটো শিং ধরে টানতে থাকে। চ্যান তখন শিনজিকে বিশ্বাস করানোর জন্য তার ম্যাজিক্যাল পাওয়ারের প্রয়োগ করে, কিন্তু তার ম্যাজিক তখন কোনো কাজ করছিল না। শিনজি তখন বলে তোমার কি আমাকে বোকা মনে হয়? তারপরে সে চ্যানের হাতে কিছু টাকা দেয় কালকে তার সাথে রাত কাটানোর জন্য। এরপরে সে চ্যানকে বাসা থেকে বের করে দেয়। এরপরে শিনজি তার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে যখন বাইরে আসে তখন দেখে যে চ্যান তখনও সেখানেই দাঁড়িয়ে ছিল, কিন্তু শিনজি তাকে অ্যাভয়েড করে তার কাজে চলে যায়। শিনজি যখন তার অফিসে যায় তখন তার বস তাকে বলে যে তাদের কোম্পানির জন্য একজন অ্যাক্টর খুঁজতে হবে। আর এই ব্যাপার নিয়ে শিনজি অনেক চিন্তিত ছিল। এরপরে বিকালে যখন সে বাসায় ব্যাক আসে তখন দেখে যে চ্যান তার জন্য বাইরে এখনো অপেক্ষা করছে। এরপরে শিনজির মাথায় চ্যানকে দেখে একটি আইডিয়া আসে। সে চ্যানকে নিয়ে রেস্টুরেন্টে যায়, যেখানে শিনজিকে চিন্তিত দেখে চ্যান বলে যে তোমার সাথে কিস হওয়ার পর থেকে তুমি আমার ফিয়ান্সে হয়ে গেছো, তাই তোমার সব প্রবলেম এখন আমারও প্রবলেম। তাই তুমি বলো তুমি কেন চিন্তিত, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। শিনজি তখন বলে যে আমি এখন একটি সমস্যার মধ্যে আছি, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে তোমার স্টোন অফ অরিজিনাল ফোর্সটি ব্যাক দিয়ে দিব। এরপরে সিনেমা ফ্যাশন ডিজাইনার টনিকে দেখতে পাই, যে তার মডেল চ্যানকে ইন্ট্রোডিউস করছিল। চ্যানকে তো এখানে শিনজি নিয়ে এসেছিল। এরপরে চ্যান যখন একটি আউটফিট পরে বাইরে আসে তখন আমরা দেখি যে চ্যান ঠিক মতন সেই আউটফিটটা পরতে পারছিল না। এরপরে শিনজি চ্যানের আউটফিট গুলো ঠিক করতে তাকে সাহায্য করে। এরপরে চ্যান যখন আরেকটি আউটফিট পরে বাইরে আসে তখন তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল, যেটা দেখে তো শিনজি এবং টনি খুশিতেই একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে চ্যানের ফটোশুট করানো হয়, আর এখানে শিনজি চ্যানকে পোজগুলো শিখিয়ে দিচ্ছিল। শিনজি কাজ শেষ হওয়ার পরে তো অনেক খুশি ছিল, কারণ তার বিশ্বাস ছিল যে কোম্পানির লোকেরা চ্যানের ছবি দেখে অনেক খুশি হয়ে যাবে। এরপরে চ্যান শিনজিকে বলে যে তুমি কিছুদিন পর অকেন্সির কুইন হবে, তাই তোমার এইসব ছেলেদের সাথে বেশি মিলামেশা ঠিক না। শিনজি তখন বলে যে তুমি কি এলিয়েন নাকি? তখন চ্যান বলে যে না, আমি ওকেন্সির প্রিন্স, আর তুমি কিছুদিন পরে আমার কুইন হবে। আর তোমার চেস্টে হাফ মুনের একটি মার্ক আছে, আর যেটি দেখে আমি তোমাকে খুঁজে বের করেছি। শিনজি তখন বলে আরে ওটা তো আমার জন্মদাগ, আর যখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম তখন নিশ্চয়ই তুমি ওটা দেখেছো, আর তারপর থেকে এসব কাহিনী তৈরি করছো। আর আমি যদি তোমার ওম্যান হয়েও থাকি তারপরেও আমি কোনো এলিয়ান প্ল্যানেটে যেতে চাই না, আমি আমার পৃথিবীতে আমার সিম্পল লাইফ নিয়ে অনেক খুশি আছি। আর তখনই সেখানে কেউ একজন স্মোকি বোম ফেলে দেয়, আর একজন মাস্ক পরা লোক তাদের দুজনের উপরে আক্রমণ করে। কিন্তু চ্যান ওই লোকটাকে অনেক মারতে থাকে, যার কারণে ওই মাস্ক ম্যানটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে চ্যান শিনজির কাছে আসে, যেখানে শিনজি চ্যানের মাথায় দুটি শিং দেখতে পায়। এরপরে তারা দুজনে বাসায় আসে, যেখানে শিনজি চ্যানের এত আঘাত দেখে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু চ্যান এখানে তাকে মানা করে আর বলে যে অকেন্সির লোকেরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, আর শুধুমাত্র স্টোন অফ অরিজিনাল ফোর্স না থাকার জন্যই আমি এই আঘাতটুকু পেয়েছি। এইবার শিনজিও তার কথা বিশ্বাস করে নেয়। তারপর সে এক গ্লাস পানি এনে চ্যানকে সেখানে জাদু করতে বলে, আর চ্যান ওর কথাতে গ্লাসে সেই পানিটিকে গ্লো করে দেখায়, যেটি দেখে তো শিনজি অনেক খুশি হয়ে যায়। এরপরে চ্যান পুরো রুমটিতে ওশেন্সের ভিউ দেখায়, যেটা দেখে তো শিনজি অনেক অবাক হয়ে যায়। এরপরে শিনজির বডির মধ্যে চ্যানের যে স্টোনটি ছিল সেটি সে গ্লো করে তাকে দেখায়, আর তাকে বলে যে এই স্টোনটি ছাড়া আমি অনেক দুর্বল হয়ে যাব। যেটি শুনে শিনজি তাকে স্টোনটি বের করে নিতে বলে। তখন চ্যান বলে যে এটা তো এভাবে সম্ভব না, ঠিক যেভাবে এই স্টোনটি তোমার মধ্যে গেছে সেটা আমাদের পুনরায় আবার করতে হবে, যাতে স্টোনটি আবারও আমার মধ্যে চলে আসে। আর তখনই দরজাতে শিনজির এক্স বয়ফ্রেন্ড লুফি নক করে, যেটি শুনে শিনজি চ্যানকে একটি জায়গায় লুকিয়ে দেয়। এরপরে আমাদের একদিন আগের সিন দেখানো হয়, যেখানে শিনজি তার বয়ফ্রেন্ডকে একটি লকেট গিফট করে, কিন্তু লুফি এখানে ওই লকেটটা নিয়ে শিনজির সাথে ব্রেকআপ করে চলে যায়। এরপরে সে ওই লকেটটা অন্য একটি মেয়েকে দেয়, যেটি শিনজি দেখে ফেলে।
এরপরে প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে লুইফি তার ভুলের জন্য শিনজি থেকে ক্ষমা চায়, কিন্তু শিনজি এখানে বলে যে তুমি হচ্ছে একটা চিটার, তুমি আমাকে ঠকিয়েছো। আর তখনই সেখানে চ্যান উইদাউট টি শার্টে চলে আসে, যেটি দেখে তো লুইফি উল্টাপাল্টাই ভাবতে থাকে। আর তখন শিনজির হাত ধরে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা দেখে চ্যান লুইফির হাত অনেক জোরে চেপে ধরে। শিনজি তখন চ্যানকে মানা করে আর লুইফিকে এখান থেকে চলে যেতে বলে। চ্যান তখন শিনজিকে জিজ্ঞাসা করে চিটের মানে কি। শিনজি বলে যে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে না বলে অন্য একটি মানুষকে ভালোবাসবে এবং তার সাথে চলে যাবে, তখনই তাকে চিট করা বলে। এরপরে শিনজি আবারও চ্যানকে ওই স্টোনটি বের করার ব্যাপারে বলে। তখন চ্যান তাকে বলে যে আমি সেদিন তোমাকে কিস করার জন্যই আমার স্টোনটি তোমার মধ্যে চলে গেছিল, তাই পুনরায় আমাদেরকে আবারও কিস করতে হবে যাতে তোমার স্টোনটি আবারও আমার কাছে ব্যাক চলে আসে। প্রথমে শিনজি তো এই ব্যাপারে কোনো সমস্যা ছিল না, কিন্তু চ্যান যখন তার হাত ধরে তাকে কিস করতে যাবে তখন শিনজির অনেক লজ্জা করছিল, কিন্তু তারপরে শিনজি অনেক সাহসের সাথে রাজি হয়ে যায়। এরপরে চ্যান তাকে কিস করে নেয়। আর এইভাবে কিস করার জন্য তাদের দুজনের আশেপাশে একটি ম্যাজিক্যাল রশ্মি তৈরি হয়, কিন্তু এরপরেও স্টোনটি বাইরে আসে না। আর তখন শিনজির কাছে তার বসের মেসেজ আসে যে সে চ্যানের ছবি অনেক পছন্দ করেছে, যেটা দেখে শিনজি অনেক খুশি হয়ে যায়। আর সে চ্যানকে বলে যে আমি তোমাকে স্টোন বের করতে সাহায্য করব, কিন্তু এর জন্য কিন্তু তোমারও আমাকে হেল্প করা লাগবে, যেটাতে চ্যানও রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে আবারও কিস করে, কিন্তু এরপরেও যখন স্টোনটি বাইরে আসে না তখন তারা দুজনে ভিন্ন ভিন্ন পোজে একে অপরকে কিস করতে থাকে, কিন্তু এরপরেও কোনো লাভ হয় না। এরপরে চ্যান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। শিনজি তখন তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি রাতটাকে আবারও রিক্রিয়েট করব যাতে তুমি তোমার স্টোনটিকে ব্যাক পেয়ে যাও। চ্যান তখন বলে যে স্টোনের পাওয়ার অনেক বেশি, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমি ওই স্টোনটি কখনোই ব্যাক পাবো না। আর এটা হয়তো আমাদের নিয়তিতে লেখা ছিল, এই জন্য আমাদের কিছুদিন হয়তো অপেক্ষা করা লাগবে, কিন্তু ওশেন্সের রাস্তা খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে, তাই আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে যাতে আমরা দুজনে আবার ওশেন্সে ব্যাক যেতে পারি। কিন্তু শিনজি তো এসব ব্যাপারে একদমই রাজি ছিল না, কারণ শিনজির ফ্যামিলি, তার জব সবই পৃথিবীতে ছিল, তাই সে ব্যাপারে একদম প্রস্তুত ছিল না। কিন্তু এই ব্যাপারে চ্যান তার উপর রাগ দেখাতে থাকে, আর সে তাকে বলে যে তুমি আমার ওয়াইফ হতে চলেছ আর তুমি এখন থেকে ওশেন্সেই থাকবে, তাহলে তোমার এই জব কোন কাজে লাগবে। আর চ্যানের মুখে এসব কথা শুনে শিনজি তার মধ্যে থেকে স্টোনটিকে তাড়াতাড়ি বের করতে চাচ্ছিল, কারণ সে চ্যানের সাথে ওশেন্সে যেতে চায় না, সে তার নিজের দুনিয়াতেই অনেক খুশি আছে। কিন্তু চ্যান বলে যে এটা আমাদের দুজনের নিয়তিতেই লেখা আছে। শিনজি তখন বলে যে এটা তো তোমার ভুল ধারণাও হতে পারে, আর আমি আমার কাজের জন্য তোমাকে সাহায্য করতে বলেছিলাম, তার জন্য আই এম সরি। তখন চ্যান বলে আমি যদি তোমার কাছে সাহায্য করি তাহলে কি তুমি আমার সাথে ওশেন্সে যাবে, কিন্তু এতেও শিনজি তাকে মানা করে দেয়। এর পরের সিনে আমরা শিনজিকে একা দেখতে পাই, সেখানে সে মুখোশ পরা ব্যক্তিটি এসে শিনজির উপর আক্রমণ করে, আর সে একটি ছুরির সাহায্যে শিনজির চেস্ট থেকে স্টোনটি বার করার চেষ্টা করতে থাকে, কিন্তু স্টোনের পাওয়ার তাকে বাধা দেয়। আর এদিকে চ্যান ওই ব্যাপারটা অনুভব করতে পারে যে ওশেন্স থেকে হয়তো কোনো ব্যক্তি পৃথিবীতে এসেছে। চ্যান তখন ওই ব্যক্তির খোঁজ করতে করতে একটি জায়গায় চলে আসে, আর সেখানে এসে দেখে যে এই ব্যক্তিটি আর কেউ না বরং তার ভাই চং, যে কোনো কারণবশত আজ থেকে 10 বছর 4 মাস আগে পৃথিবীতে এসেছে। চ্যান তার ভাইকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। চ্যান তখন তার ভাইকে বলে যে তুমি কারো পারমিশন ছাড়া এখানে চলে এসেছো এবং তুমি এতদিন ধরে পৃথিবীতে বসবাস করছো, কিন্তু এবার আমি আমার ওয়াইফকে এবং তোমাকে সাথে নিয়ে ওশেন্সে ব্যাক চলে যাব। কিন্তু এখানে চং তাকে মানা করে দেয় আর তাকে বলে যে আমি ওশেন্সে আর ব্যাক যাব না, আমি এখানেই থাকবো। আর আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই, তুমি মিস শিনজির সাথে বিয়ে করো না। আর সে চ্যানকে জিজ্ঞাসা করে যে শিনজি কি তোমার সাথে ওশেন্সে যেতে রাজি হয়েছে, আর যদি রাজি হয়ে থাকে তাহলে এর পিছনে ওর কিছু মতলব আছে। তখন চ্যান বলে কিন্তু শিনজি তো যেতে রাজি হয়নি, আর এই জন্য আমাদের দুজনের মাঝে আজ একটু আর্গুমেন্টও তৈরি হয়েছে। তখন চং চ্যানকে বোঝাতে থাকে যে তুমি যেটা ভাবছো সেটা ভুল, কারণ শিনজি তোমাকে তার কাজের জন্য ব্যবহার করছে, সে কখনোই তোমার সাথে ওশেন্সে যাবে না। কিন্তু চ্যান তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না। চং তখন বলে যে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমাকে সব প্রমাণ দেখাতে পারবো, আর সেই জন্য তুমি আমার পরিচয় ওকে বলবে না। আর যেটাতে চ্যানও রাজি হয়ে যায়। আসলে চংই ছিল শিনজির অফিসের বস, যার কারণে সে তার আইডেন্টিটি শিনজির কাছ থেকে গোপন করতে বলেছে। এরপরে সিনেমা শিনজিকে দেখতে পাই যে মন খারাপ করে বসেছিল আর মনে মনে বলছিল যে আমি ওকে বারবার বলেছিলাম তুমি যেখানে যাও আমাকে বলে যেও। আর তখনই সেখানে চ্যান চলে আসে। শিনজি তখন কান্না করে বলতে থাকে যে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর শিনজিকে এভাবে কান্না করতে দেখে চ্যান তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এরপরে পরের দিন সকালে আমরা দেখতে পাই যে চ্যান শিনজিকে বলে যে সে তার কাজে হেল্প করতে রাজি আছে, যেটা শুনে তো শিনজি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে অনেক খুশি হয়ে মার্কেটে কিছু জিনিস কিনতে যায়, কিন্তু রাস্তার মধ্যে সে চং এর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এরপরে চং শিনজিকে তার বাসায় ড্রপ করতে আসে, সেখানে সে শিনজিকে তার সাথে লাঞ্চে যেতে বলে। এরপরে শিনজি যখন লাঞ্চে যায় তখন সে চ্যানকেও তার সাথে করে নিয়ে যায়।
সেখানে চং শিনজির সাথে ফ্লার্ট করতে থাকে যাতে সে চ্যানের সামনে শিনজিকে খারাপ বানাতে পারে। শিনজিও বুঝতে পারে না যে চং কেন তার সাথে এমন করছে, আর চং এইসব কাণ্ড দেখে তো চ্যানের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। এরপরে শিনজি যখন সেখান থেকে একটা ওয়াশরুমে যায় তখন তো চ্যান চং এর উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে। এরপরে শিনজি ব্যাক আসলে চং তাকে বলে যে তার একটু ইমার্জেন্সি মিটিং আছে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে শিনজি এবং চ্যান বাসায় ফিরে শিনজি চ্যানকে রিহার্সেল করে যে কিভাবে অ্যাক্টিং করতে হয়। এরপরে শিনজি চ্যানকে বলে যে আমার বাবা খুব ভালো অ্যাক্ট্রেস ছিল, আর আমারও স্বপ্ন ছিল যে আমি জীবনে অ্যাক্ট্রেস হব, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার এই ধারণাটি পাল্টে যায়। এরপর থেকে আমি একটি এজেন্ট হিসাবে কাজ করতে চাই, আর এই জবটা হচ্ছে আমার স্বপ্নের জব। চ্যান তখন বলে যে এখন থেকে আমারও একটি স্বপ্ন রয়েছে, আর সেটি হচ্ছে তোমার স্বপ্নটাকে বাস্তবে পূরণ করা। যেটা শুনে তো শিনজি খুশি হয়ে গিয়ে চ্যানকে ধন্যবাদ জানায়, আর তাকে বলে কিন্তু তোমার মিশন এবং আমার স্বপ্ন দুটাই তো ভিন্ন। ধরো আমি তোমার সাথে ওশেন্সে চলে গেলাম, কিন্তু আমি সেখানকার সৌন্দর্যের ব্যাপারে কিছুই জানি না, আর এমনিতেও আমি তো সুইমিং করতেও পারি না। চ্যান তখন বলে যে ওশেন্স অনেক সুন্দর, তোমার খুবই পছন্দ হবে, আর সুইমিং আমি তোমাকে শিখিয়ে দেব। তখন শিনজি বলে আচ্ছা এসব নিয়ে পরে কথা হবে, চলো আমরা আবারও প্র্যাকটিস শুরু করি। এরপরে পরের দিন শিনজি চ্যানকে নিয়ে তার অফিসে যায় এবং সেখানে চ্যানের কিছু রিহার্সেল করানো হয়। আর এখানে চং শিনজিকে বলে যে সেদিন আমি তোমাকে বেশি সময় দিতে পারিনি, আমার ইমার্জেন্সি কাজের জন্য আমি চলে গেছিলাম, তাই আজ রাতে তুমি আমার বাসায় আসো, আমরা দুজনে খুব সুন্দর সময় পার করব, আর তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। কিন্তু শিনজি এখানে তাকে মানা করে দিয়ে বলে যে আজকে চ্যানের আরো বেশি প্র্যাকটিস করানো লাগবে, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। আর এটা বলে শিনজি চ্যানের কাছে চলে যায়। চ্যান তখন মনে মনে বলতে থাকে যে এই ছেলেটা আবার একটু বেশি বাড়াবাড়ি করছে, আর চং মনে মনে বলতে থাকে যে এই মেয়েটাকে আমি যতটা চালাক ভেবেছিলাম সে এর থেকেও বেশি চালাক। এরপরে চ্যানের রিহার্সেল শেষ করে শিনজি চ্যানকে নিয়ে ঘুরতে যায় এবং তারা দুজনে অনেক সুন্দর সময় পার করে। এরপরে পরের দিন সকালে চং শিনজির বাসায় আসে এবং তার জন্য নিজের হাতে রান্না করতে চায়, যেটা দেখে তো চ্যানেরও অনেক বেশি রাগ হয়, আর সেও শিনজির জন্য রান্না করতে চায়। এরপরে চং এবং চ্যান দুজনে শিনজির জন্য রান্না করে। এরপরে তারা দুজনেই শিনজিকে তাদের খাবার টেস্ট করতে দেয়, কিন্তু শিনজি যখনই চ্যানের খাবার টেস্ট করতে যাচ্ছিল তখন চ্যান জাদু করে শিনজির হাত আটকে দিচ্ছিল। আবার যখন শিনজি চং এর খাবার খেতে যাচ্ছিল তখন চ্যান জাদু করে শিনজির হাত আটকে দিচ্ছিল। শিনজি তো ভাবতে থাকে যে জাদুগুলো চ্যান একাই করছে, তাই সে চ্যানকে একটু সাইডে নিয়ে যায়, আর সে চ্যানকে বলে যে আমি জানি না যে চং আমার সাথে এমন কেন করছে, তবে আমি তোমাকে একটা কথা বলছি, আমি তাকে একদমই পছন্দ করি না। আর যেটা শুনে চ্যান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে চ্যান রান্নাঘরে কিছু কাজ করছিল, তখন চং শিনজির কাছে এসে চ্যানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু শিনজি এখানে তাকে বলে যে আপনি যেমনটা চ্যানের ব্যাপারে ভাবছেন ও তেমনটা না, ও আসলে অনেক ভালো একটা ছেলে। চং এখানে শিনজিকে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই আমি তোমাকে একটা অফার দিচ্ছি, আমাদের এই শহরে টপ ফ্যাশন ডিজাইনার কোম্পানিতে আমি তোমাকে এজেন্ট হিসাবে কাজ করার সুযোগ করে দিতে চাই। যেটা শুনে তো শিনজি প্রথমে অনেক খুশি হয়ে যায়, আর সে তাকে বলে যে আমি কি চ্যানকে আমার সাথে নিয়ে যেতে পারি, কিন্তু চং বলে যে সেখানে তো চ্যানকে নিয়ে যাওয়া পসিবল না। এই জন্য শিনজি তাকে মানা করে দেয় আর বলে যে চ্যান না গেলে আমি এই কাজটি করতে পারবো না। যেখানে চং তাকে বোঝাতে থাকে যে তুমি কি চ্যান নামের ছেলেটার জন্য তোমার স্বপ্ন তোমার ক্যারিয়ার নষ্ট করে ফেলবে, তখন শিনজি বলে যে না এমনটা না, তবে আমি চ্যানকে কথা দিয়েছি যে আমি কখনোই তাকে একা ছেড়ে কোথাও যাব না। আর তাদের দুজনের সব কথা শুনতে গিয়ে তো চ্যানের হাত পুড়ে যায়, তখন শিনজি সাথে সাথে তার কাছে যায় আর তাকে বলে যে তুমি সাবধানে কাজগুলো করতে পারলে না। এরপরে রাতের বেলায় শিনজি যখন ঘুমাচ্ছিল তখন চং তার রুমে আসে তার চেস্টে সেই জন্মদাগটি দেখার জন্য, কিন্তু চ্যান সেখানে এসে চংকে বাইরে নিয়ে যায় এবং তার উপরে অনেক রাগ দেখাতে থাকে, আর তাকে বলতে থাকে যে তুমি এসব কাণ্ড কেন করছো, আমি এর আগে শিনজির মার্কটি চেক করে দেখেছি। কিন্তু চং বলে যে আমি এই পৃথিবীতে 10 বছর ধরে আছি, তাই আমি জানি যে মানুষরা কেমন, মানুষরা আসলে একটা ঠকবাজ, আর শিনজিও তো ওদের মতনই হতে পারে, তুমি কেন সবসময় শিনজির দিকেই স্ট্যান্ড নিচ্ছ। তখন চ্যান বলে যে আচ্ছা আমি তোমার কথা বুঝলাম, এবার আমরা আমাদের মাঝে ঝামেলা না করে শান্তভাবে বসে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করি। এরপরে তারা বাসায় ফিরে বসে একে অপরের সাথে কথা বলছিল। এখানে চং বলে যে ওশেন্স থেকে শু ফ্যামিলিকে বের করে দেওয়া হয়েছিল, কারণ শু ফ্যামিলি ওশেন্স ফ্যামিলি থেকে স্টোনটি কেড়ে নিতে চাচ্ছিল, যাতে তারা ওশেন্স সহ পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে, কিন্তু ওশেন্স ফ্যামিলি শু ফ্যামিলিকে হারিয়ে দিয়েছিল। আর চং এখানে চ্যাংকে একটি কোপের কথা মনে করে দেয় আর তাকে বলে যে শু ফ্যামিলির মেম্বার এখন আর্থে আসছে, আর তারা দীর্ঘ 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে যে তারা ওশেন্স ফ্যামিলি থেকে কিভাবে স্টোনটি নিতে পারে, তাই পৃথিবীতে থাকা তোমার জন্য মোটেও সুবিধাজনক না। এরপরে পরের দিন চ্যানের আবারও রিহার্সেল ছিল, সে খুব সুন্দর করে তার রিহার্সেল গুলো শেষ করে। এরপরে সে শিনজির সাথে বাসায় ফেরার সময় শিনজির কাছে তার একটি ম্যানেজারের ফোন আসে যে তাদের ফিমেল মডেলের হেয়ার পিনটি হারিয়ে গেছে, সেটা হয়তো ড্রেসিং রুমে আছে, শিনজিকে ড্রেসিং রুম থেকে সেই পিনটা নিয়ে আসতে বলে। শিনজি এবং চ্যান মিলে যখন ড্রেসিং রুমে পিনটি খুঁজতে যায় তখন কেউ একজন রুমের দরজাটি বাইরে থেকে আটকে দেয়। চ্যান তখন তার শক্তির সাহায্যে দরজাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই দরজাটি খুলতে পারে না, কারণ দরজার বাইরে সেই মুখোশ পরা ব্যক্তিটি ছিল যে একটি ডিভাইসের সাহায্যে চ্যানের শক্তিগুলোকে আটকে দিচ্ছিল।
চ্যান কিছুই বুঝতে পারছিল না যে তার শক্তি কেন কাজ করছে না। আর হঠাৎ করে ওই ডিভাইস থেকে একটি সাউন্ড বের হয়ে আসছিল, যেটা শুধুমাত্র চ্যানই শুনতে পাচ্ছিল। আর এতে তো চ্যান অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যেটা দেখে তো শিনচি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে চ্যানকে সুস্থ করার জন্য তাকে কিস করে নেয় আর ওশেন্স লর্ডের কাছে রিকোয়েস্ট করে যাতে সে তার প্রিন্সকে সুস্থ করে দেয়। আর এতে করে চ্যান একটু স্বাভাবিক হয়। আর তখনই সেখানে সেই ফিমেল মডেলটা চলে আসে, যার হেয়ারপিন খুঁজতে ওরা দুজনে এখানে এসেছিল। আর এই মেয়েটিকে দেখে ওই মুখোশ পরা ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে শিনচি চ্যানকে নিয়ে তার বাসায় আসে আর সে তাকে ড্রেসিং রুমে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে। চ্যান এখানে উত্তর দেয় যে যাদের নিয়তি একসাথে লেখা আছে তারা একে অপরকে তাদের স্টোনের শক্তি শেয়ার করতে পারে, কিন্তু আমি তখন কোনো শক্তি অনুভব করছিলাম না, তবে এখন আমি ঠিক আছি। চ্যান তখন শিনচিকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো, কিন্তু শিনচি এখানে কিছু না বলে চলে যায়। এরপরে পরের দিন শিনচি তার কাজে গিয়ে সেই ফিমেল মডেল মিয়ার সাথে বসে চ্যান এবং তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলছিল। আর সে তার থেকে সাজেশন চায় যে সে কি চ্যানের সাথে অ্যাব্রোড যাবে নাকি যাবে না। এখানে শিনচি অ্যাব্রোড যাওয়ার কথা বলে, কারণ ওশেন্সের কথা তো সে তাকে বলতে পারবে না। মিয়া তখন বলে যে ওর মধ্যে এমন কি আছে যার জন্য তুমি তোমার জব ছেড়ে দিতে যাচ্ছ। তখন শিনচি চ্যানের ব্যাপারে অনেক প্রশংসা করে, যেটা শুনে মিয়া বলে তুমি তোমার সিদ্ধান্ত নিজেই নাও। এরপরে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে চং শিনচির হাত জোর করে ধরে তাকে বাইরে নিয়ে আসে এবং তার গলা টিপে ধরে আর তাকে স্টোনের ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে চংও তার সত্যিটা বলে দেয় যে সে চ্যানের ছোট ভাই। আর সে শিনচিকে আরো বলে যে আমি জানি তুমি চ্যানের ক্ষতি করতে চাও, তুমি শুধু ওর সুবিধাগুলোই ভোগ করতে চাও। শিনচি তখন বলে যে তুমি ভুল ভাবছো, আমি চ্যানের কোনো ক্ষতি চাই না আর আমি ওর স্টোনও নিতে চাই না। কিন্তু চং এখানে জোর করে শিনচির বডি থেকে স্টোনটি বার করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে সেটা করতে পারে না। আর অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, যার সামনে সেই মুখোশ পরা ব্যক্তিটি চলে আসে এবং সে চ্যানের উপরে অনেক আঘাত করতে থাকে, যাতে করে চ্যানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ তার কাছে সেই স্টোনটি ছিল না। কিন্তু এরপরেও চ্যান হার মানে না, সে মুখোশ পরা ব্যক্তিটির সাথে লড়াই করতে থাকে। আর যেটা দেখে ওই মুখোশ পরা ব্যক্তিটি তার কাছে থাকা সেই ডিভাইসটি বের করে এবং সেখান থেকে একটি সাউন্ডের ফ্রিকোয়েন্সি তৈরি করতে থাকে। আর যে সাউন্ডটি শুনে চ্যানের অনেক কষ্ট হয়, সে নিচে পড়ে যায়। আর তখন ওই মুখোশ পরা ব্যক্তিটি চ্যানের দিকে এগিয়ে আসে তাকে মারার জন্য, কিন্তু এরই মধ্যে চংও সেখানে চলে আসে আর ওকে দেখে মুখোশ পরা ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে চং চ্যানের কাছে আসে আর তাকে বলে যে এই ব্যক্তিটি হচ্ছে সু ফ্যামিলির মেম্বার। চ্যান তখন চংকে বলে যে তাহলে তুমি ওই ব্যক্তিটির পিছনে যাও। চঙের সেখান থেকে যাওয়ার পরে শিনচি সেখানে আসে এবং সে চ্যানকে অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে। এরপরে শিনচি ওশেন্স গডের কাছে রিকোয়েস্ট করে যাতে সে তার ভিতরে থাকা স্টোনের শক্তির সাহায্যে চ্যানকে সুস্থ করে দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তখনই চং সেখানে আসে আর সে বলে যে মুখোশ পরা ব্যক্তিটিকে আমি ধরতে পারিনি। এরপরে শিনচি চ্যানকে নিয়ে তার বাসায় আসে আর সে চ্যানের অনেক বেশি যত্ন করতে থাকে, যেটা দেখে চ্যান শিনচিকে বলে যে তুমি এত বেশি টেনশন করো না, এটা ছোট্ট একটা আঘাত, খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। শিনচি তখন চ্যানকে বেডে শুয়ে রেস্ট করতে বলে। এরপরে তারা দুজনে যখন বেডে শুয়েছিল তখন চ্যান শিনচিকে বলে যে আমি এত স্বাধীনভাবে কখনো ঘোরাফেরা করিনি, হয়তো পৃথিবীতে থাকার ডিসিশন ভুল হতে পারে না। তখন শিনচি বলে আমি যদি তোমার সাথে ওশেন্সে ব্যাক যাই। চ্যান তখন বলে যে তুমি কি সত্যি আমার সাথে যাবে, কিন্তু শিনচি তখন বলে যে না আমি শিওর না, কারণ পৃথিবীতে আমার ফ্যামিলি, আমার জব আছে। চ্যান তখন শিনচিকে কিস করে নেয় আর তারা একে অপরকেই তাদের ভালোবাসার কথাটি বলে দেয়, যেটা শুনে তারা দুজনে অনেক খুশি হয়ে যায় এবং তারা এখানে ইন্টিমেট হয়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে চ্যান শিনচিকে বলে যে তোমার বডিতে থাকা সেই স্টোনটি আমার কাছে ফিরে এসেছে আর এখন আমি একদম সুস্থ হয়ে গেছি, যেটা শুনে তো শিনচি অনেক খুশি হয়ে যায়। চ্যান তখন বলে যে আমাদের দুজনের নিয়তিতে যেটা লেখা আছে সেটাই হবে, তুমি যতদিন না পর্যন্ত ওশেন্সে যাওয়ার জন্য রাজি হও ততদিন পর্যন্ত আমি তোমাকে জোর করব না। এরপরে চ্যান শিনচিকে নিয়ে ডেটে যায়, যেখানে চং এসে চ্যানকে সাইডে নিয়ে যায় কিছু কথা বলার জন্য। চ্যান তখন বলে যে তোমার টেনশন করার আর কোনো কারণ নাই, কারণ আমি আমার স্টোন ব্যাক পেয়ে গেছি। চং তখন বলে যে সেটা তো বুঝলাম, কিন্তু শিনচি তোমার প্রিডেস্টিনেটেড ওম্যান না, কারণ শিনচির চেস্টের উপরে যে মার্কটি আছে সেটা অনেকটা হালকা, যেটা কুইনের চেস্টে থাকে না। চ্যান তখন বলে যে তুমি এসব কথা আর কাউকে বলো না। চং তখন বলে যে তুমি যদি মিথ্যা বলে শিনচিকে তোমার সাথে ওশেন্সে নিয়ে যেতে চাও তাহলে এমনটাও হতে পারে যে তুমি নিজে আর কখনো ওশেন্সে ব্যাক যেতে পারলে না। কিন্তু শিনচি আড়াল থেকে তাদের দুজনের কথাই শুনতে থাকে। এখানে চ্যান বলে যে আমি শিনচিকে একা রেখে কোথাও যাব না। তখন চং বলে যে তুমি একটি সামান্য মেয়ের জন্য তোমার নিজের দায়িত্বগুলো থেকে সরে যেতে পারো না। কিন্তু চ্যান তো কোনো কথা শুনতে রাজি ছিল না। আর তখন শিনচি সেখানে চলে আসে আর শিনচিকে দেখে চং সেখান থেকে চলে যায়। আর শিনচি তখন চ্যানকে বলে যে তুমি তোমার প্রিডেস্টিনেটেড ওম্যানকে খুঁজে আবার ওশেন্সে ব্যাক চলে যাও। আর এটা বলেই শিনচি সেখান থেকে চলে যেতে চায়। তখন চ্যান শিনচিকে নিয়ে একটি নদীর পাড়ে আসে আর সে শিনচির মনটি ভালো করার জন্য সেই নদীর পানিতে একটি ম্যাজিক্যাল রশ্মি তৈরি করে। কিন্তু এরপরে শিনচি বলে যে আমার মনে হয় আমাদের দুজনের ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ আমি তোমাদের দুজনের সমস্ত কথা শুনে ফেলেছি। এখন আমি জানি যে আমি তোমার প্রিডেস্টিনেটেড ওম্যান না। আর যেহেতু তুমি তোমার স্টোনটি ব্যাক পেয়ে গেছো, তাই আমার মনে হয় তুমি তোমার ওম্যানকে খুঁজে তার সাথে ওশেন্সে আবার ফিরে যাও, কারণ এই
পৃথিবী তোমার জন্য সুবিধাজনক না। কিন্তু চ্যান এতে রাজি ছিল না। শিনজি তখন বলে যে তোমার সাথে কাটানো প্রত্যেকটি ভালো মুহূর্তগুলোকে আমি মনে করে সবসময় তোমার কথা মনে রাখবো। আর এটা বলে শিনজি সেখান থেকে চলে যায়। এরপরে চ্যান চং এর কাছে যায়, যেখানে চং তাকে বলে যে তার সাথে ওশেন্সে ফিরে যেতে, যাতে সে কিং হয়ে ওশেন্সে রাজত্ব করতে পারে। চ্যান তখন বলে যে আমি তোমার কঠোর পরিশ্রম সম্পর্কে জানি, তাই আমি চাই যে তুমি ওশেন্সে ফিরে যাও এবং তুমি সেখানকার কিং হয়ে সবার খেয়াল রাখো। কিন্তু চং এখানে তাকে বলে যে আমি কখনোই ওশেন্সে আর ফিরে যাব না। আর অন্যদিকে আমরা শিনজিকে দেখতে পাই যে চ্যানের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্তগুলো মনে করে কান্না করতে থাকে। আর এর মধ্যে চ্যান তাকে অনেকবার কল করে, কিন্তু শিনজি কোনো কলেরই অ্যান্সার করে না। আর এরপর থেকে চং এবং চ্যান একসাথে থাকতো, আর শিনজি তার কাজে ব্যস্ত ছিল, আর সে সবসময় চ্যানকে অ্যাভয়েড করারই চেষ্টা করত। কিন্তু চ্যান সবসময় শিনজির সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করত। এরপর শিনজি একদিন চ্যানের এতগুলো কল এবং মেসেজ দেখে তার সাথে দেখা করতে যায়, যেখানে চ্যান শিনজিকে বলে যে আজকে ওশেন্স যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, আর আমি চাইলে আবার ওশেন্সে ফিরে যেতে পারি, কিন্তু আমি হয়তো তখন অনেক পস্তাবো। তখন শিনজি তাকে ফেরত যেতে বলে, আর এটা বলে সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু চ্যান শিনজিকে আটকায় আর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। শিনজি তখন চ্যানের প্রিডেস্টিনেটেড ওম্যানের কথা বলে, যাকে ছাড়া সে ওশেন্সের কিং হতে পারবে না। চ্যান তখন বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জায়গায় আমি চংকে কিং বানাবো, আর এখন যদি ওশেন্সে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে আবারও 450 বছর পরে ওশেন্সে যাওয়ার রাস্তা খুলবে। চ্যান তখন শিনজিকে বলে যে সে সবসময় শিনজির সাথে থাকতে চায়, সে শিনজিকে ছেড়ে কোথাও যাবে না। আর এটা বলে সে শিনজিকে প্রপোজ করতে যাচ্ছিল। আর তখনই সেই সময় শিনজিকে খুঁজতে খুঁজতে তার কোম্পানির একটি ছেলে সেখানে চলে আসে, আর সে শিনজিকে বলে যে মিস্টার সান তোমাকে তাড়াতাড়ি কোম্পানিতে ফেরত যেতে বলেছে। এরপরে শিনজি চ্যানকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে চ্যান শিনজিকে প্রপোজ করার জন্য একটি রিং নিয়ে এসেছিল। আর অন্যদিকে আমরা শিনজিকে দেখতে পাই যে কোম্পানিতে পৌঁছানোর পরে মিস্টার সানকে খুঁজছিল, কিন্তু সে কোথাও তাকে দেখতে পায় না। আবার অফিসে অন্য কোনো স্টাফও ছিল না। আর এদিকে আমরা চ্যানকে দেখতে পাই, যার কাছে শিনজির নাম্বার থেকে একটা মেসেজ আসে যে শিনজি এখন আমাদের কবলে, তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে 20 মিনিটের মধ্যে কোম্পানির ছাদে আসো। আর এদিকে আমরা শিনজিকে দেখতে পাই, তার কাছে তার ফোনটি ছিল, আর সে একে একে তার সব কলিগকে ফোন করছিল, কিন্তু কেউই তার ফোন রিসিভ করছিল না। আর ওদিকে চ্যানও তাদের বলা লোকেশনে পৌঁছে যায়, কিন্তু তখনই চ্যান সেম ফ্রিকোয়েন্সি সেই সাউন্ডটি শুনতে পায়। আর চ্যান তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল। আর তখনই মুখোশ পরা ব্যক্তিটি এসে চ্যানের মাথায় পিছন থেকে একটি বোতল দিয়ে আঘাত করে। আর অন্যদিকে আমাদের শিনজিকে দেখানো হয় যে তার ফিমেল মডেল মিয়ার মাধ্যমে জানতে পারে যে ছেলেটি মিস্টার সানের সাথে তাকে দেখা করতে বলেছিল সে তাকে মিথ্যা বলেছে। আর শিনজিও বিপদগুলো বুঝতে পারে, তাই সে তাড়াতাড়ি চংকে চ্যানের কাছে যেতে বলে। শিনজি নিজেও চ্যানের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতে থাকে। আর অন্যদিকে আমাদের আবারও চ্যানকে দেখানো হয়, যাকে মুখোশ পরা ব্যক্তিটি এক জায়গায় বেঁধে রেখেছিল। চ্যানের মাথায় আঘাত পাওয়ার জন্য তো তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। মুখোশ পরা ব্যক্তিটি তখন তার ফেস রিভিল করে, আর আমরা দেখতে পাই যে এটা শিনজির কোওয়ার্কার, যে তাকে মিথ্যা বলে ওই কোম্পানিতে ব্যাগ পাঠিয়েছিল, আর যে শু ফ্যামিলি থেকে বিলং করতো, আর সে ছিল শু ফ্যামিলির সব থেকে বড় ছেলে। শু তখন বলে যে তোমরা ওশেন্সরা সবসময় আমাদেরকে দাসের মতন ট্রিট করে গেছো। আমাদের শু ফ্যামিলির লোকদের ইচ্ছা ছিল তোমাদের থেকে স্টোনটি ছিনিয়ে নিয়ে ওশেন্সের উপরে রাজত্ব করার, কিন্তু তোমরা আমাদেরকে হারিয়ে ওই স্টোনটি ব্যাগ নিয়ে নিয়েছিলে, কিন্তু তাই বলে তোমরা আমাদেরকে মেরে ফেলার জন্য পৃথিবীতে ছেড়ে দিলে। চ্যান তখন বলে যে তোমরা তোমাদের খারাপ মতলব থেকে কখনোই ফিরে আসতে না, আর যার কারণে আমরা বাধ্য হয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। এরপরে শু জোর করে চ্যানের থেকে ওই স্টোনটি বের করার চেষ্টা করতে থাকে। এতে তো চ্যানের অনেক কষ্ট হয়, কিন্তু শু তারপরেও থামে না, সে চ্যানের থেকে ওই স্টোনটি বের করে নেয়। আর যেটা বের করে তো শু অনেক খুশি হয়ে যায়, কারণ সেই ছিল তার ফ্যামিলির একমাত্র সার্ভাইভাল। আর সে দীর্ঘ 400 বছর অপেক্ষা করার পরে এই স্টোনটি ছিনিয়ে নিতে সফল হয়েছে। এরপরে শু নিজে তার চেস্টে একটি ছুরি দিয়ে আঘাত করে তার স্টোনটি বের করে ফেলে, এবং চ্যানের স্টোনটি সে তার বডিতে নিয়ে নেয়, এবং এরপরে সে তাকে ওশেন্সের রাজা হিসাবে ঘোষণা করে। আর ইতিমধ্যে শিনজি চ্যানের লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসে। সে শুকে দেখে অনেক শকড হয়ে যায়, কারণ শু ছিল তার কলিগ। আর এরই মধ্যে চ্যাংও সেখানে চলে আসে। আর এরপরে চ্যাং এবং শুয়ের মধ্যে লড়াই শুরু হয়, আর শিনজি এই সুযোগে চ্যানের হাতে বাঁধনগুলো খুলে দেয়। শুয়ের সাথে লড়াই করতে করতে তো চং হেরে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই চ্যান শুয়ের সেই ডিভাইসের সাহায্যে সেই সেম ফ্রিকোয়েন্সি সাউন্ডটি তৈরি করতে থাকে। এতে করে তারা দুজনে অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু শু এরপরেও থামে না। সে তার উপরে একটি ছুরি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু তখনই শিনজি পিছন থেকে এসে একটি বোতলের সাহায্যে শুয়ের মাথার উপরে আঘাত করে। তখন শু চাকুর সাহায্যে শিনজির উপরে আঘাত করে, আর তখনই ওশেন্স যাওয়ার রাস্তাটি খুলে যায়। আর এদিকে শিনজির অবস্থা তো অনেক খারাপ হয়ে যাচ্ছিল, যেটা দেখে চ্যান শিনজিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করবে। এতে শিনজিও রাজি হয়ে যায়। চ্যান তখন শিনজিকে ওই রিংটি পরিয়ে দেয়, কিন্তু তখনই শিনজি একদম চুপ হয়ে যায়, সে আর কোনো জবাব দিচ্ছিল না, যেটি দেখে চ্যান অনেক রেগে যায়। আর সে অনেক জোরে করে চিৎকার দিয়ে শুয়ের থেকে তার স্টোনটি ব্যাগ চায়, যার ফলে শুয়ের কাছ থেকে সেই স্টোনটি অটোমেটিক বেরিয়ে আসে। স্টোনটি তখন আবারও চ্যানের কাছে ফিরে আসে, আর চং তখন শুকে লাথি মেরে ফেলে দেয়।
আর স্টোনে সেই ম্যাজিক্যাল পাওয়ারের জন্য শিনজির আবারও জ্ঞান ফিরে আসে, যেটা দেখে তো চ্যান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে চংকে ওশেন্সের দায়িত্ব দেয় আর তাকে বলে যে তুমি ওশেন্সের কিং হয়ে ওশেন্সকে রক্ষা করো, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি শিনজির সাথে পৃথিবীতেই থাকবো। যেটা শুনে চং শুকে সাথে নিয়ে ওশেন্সের প্রবেশদ্বার দিয়ে ওশেন্সে চলে যায়, কারণ সে শুকে নিজের প্ল্যানেটে নিয়ে গিয়ে শাস্তি দিতে চায়। এরপরে আমাদের 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা চ্যানকে দেখতে পাই। সে এখন অনেক বড় অ্যাক্ট্রেস হয়ে গেছে আর সবাই তাকে অনেক বেশি পছন্দ করছে। আর সে শিনজির সাথে সাধারণভাবে জীবনযাপন করে অনেক খুশি ছিল। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার ফিল্মের লিড জিসোকে দেখতে পাই, যে একটি কোম্পানিতে চাকরি করত। আর ইনি হচ্ছে অফিসের বস। ইনার নাম হচ্ছে তাইহো। তাইহো ছিল অনেক রাগী, সবাই তাকে অনেক ভয় পেত। অফিসের পাশে ছিল একটা কফি শপ, যেখানে জিসো প্রায়ই কফি খেতে যেত। সেখানে একটি হ্যান্ডসাম ছেলে পার্ট টাইম জব করত, আর এই ছেলেটির নাম ছিল জিহো। জিসোর বলায় জিহো তার জন্য কফি বানাচ্ছিল। জিসো তখন জিহোকে বলে যে তোমাকে চশমা না পরলে বেশি কিউট লাগে দেখতে। আর এটি হঠাৎ শোনা মাত্রই জিহোর হাতে রাখা গরম কফিটি তার হাতে পড়ে যায়। আর এটি যেহেতু জিসোর কথা শুনে হয়েছে, এজন্য জিসো বারবার ওর থেকে ক্ষমা চাচ্ছিল। জিহো তখন বলে যে তোমার যদি এতই সরি বলতে ইচ্ছা করে তাহলে চলো আজকে আমরা দুজন একসাথে লাঞ্চ করি। আর এতে জিসো রাজি হয়ে যায়। এরপরে লাঞ্চ করার সময় জিসো জিহোর ফোনটা নিয়ে ওর নাম্বারটা সেখানে সেভ করে দেয়। জিহো তো এটি দেখে অনেক খুশি হয়ে যায়। আর জিসো খুশি হয় এটি ভেবে যে সে জিহোকে পটাতে সক্ষম হয়েছে, কারণ জিসো স্বভাবই হচ্ছে হ্যান্ডসাম ছেলে দেখে তাকে পটিয়ে তার সাথে ডেটে যাওয়া। আর এদিকে আবার জিসোর তার বস তাইহোকেও পছন্দ ছিল। আর অফিসেও জিসো তাইহোকে পটানোর জন্য অনেক কাজ করতো, আর যার কারণে তাইহোরও ওকে বেশ ভালোই লাগতো। এরপর একদিন রাতের বেলায় জিসো তার অফিসে বসে কাজ করছিল, তখন তাইহো এসে তাকে পরের দিন তার সাথে ড্রিঙ্ক করতে যাওয়ার অফার করে। আর এতে জিসো খুশি খুশি রাজি হয়ে যায়। কিন্তু এখানে জিসো একটু চিন্তায় পড়ে যায়, কারণ ওর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। আর ওই ছেলেটার সাথে গিয়ে ব্রেকআপ করে নেয়, যার কারণে তো ছেলেটা অনেক কান্না করে। জিসো তো ছিল এরকম টাইপেরই মেয়ে, এই জন্য ছেলের কান্না দেখে জিসোর একটুও মন গলে না। এরপরে পরের দিন তাইহো জিসোকে নিয়ে একটি বারে ড্রিঙ্ক করতে যায়। জিসো তাইহোকে জিজ্ঞাসা করে যে তোমার কেমন মেয়ে পছন্দ। তাইহো বলে যার হাসি অনেক সুন্দর। তারপরে তাইহো জিজ্ঞাসা করে যে তোমার কেমন ছেলে পছন্দ। জিসো বলে যে যেই ছেলেটা হ্যান্ডসাম, একটু টল, এমন টাইপের। তখন তাইহো তার শার্টটা ঠিক করে নিজেকে আর একটু হ্যান্ডসাম বানানোর চেষ্টা করতে থাকে। এরপরে যাওয়ার সময় তাইহো জিসোকে বলে যে তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর। এটা শুনে তো জিসো অনেক খুশি হয়ে যায়। তাই এখানে বোঝা যাচ্ছিল যে তাইহো একটু একটু জিসোকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। পরের দিন জিসো যখন অফিস থেকে বের হয় তখন দেখে যে জিহো তাকে নিতে এসেছে। জিহো তাকে বলে যে সে কফি শপের চাকরিটা ছেড়ে দিয়েছে। আর এত অ্যাটেনশন পেয়ে তো জিসো অনেক খুশি হয়ে যায়। এরপরে জিসোর স্কুল লাইফের দিনগুলো দেখানো হয়, যেখানে জিসোকে বাসায় দিয়ে আসার জন্য দুটো ছেলের মধ্যে গন্ডগোল হচ্ছে, কারণ দুজনেই জিসোকে লাইক করছে। জিসো তখন ওই ছেলে দুটাকে পাত্তা না দিয়ে কলেজের একটি পপুলার ছেলেকে গিয়ে বলে যে তুমি কি আমার সাথে ডেটে যেতে চাও। আর ওই ছেলেটা জিসোকে একটু পছন্দ করতো, তাই সেও হ্যাঁ বলে দেয়। আর এইসব কাজে তো জিসো তখন থেকে অনেক এক্সপার্ট ছিল। আর এই সমস্ত কিছু জিসো তার বেস্ট ফ্রেন্ড ইওনের কাছে বসে বসে ভাবছিল। জিসো তাইহো এবং জিহো দুজনকে নিয়ে অনেক কনফিউজড ছিল। তাই সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে দেখ আমি দুজনকে পছন্দ করি, কিন্তু বুঝতে পারছি না যে কার সাথে ডেট করব। জিসো তখন ওদের দুজনের ছবি ইওনকে দেখে। ইওন বলে যে একটাকেও দেখতে ভালো লাগছে না। তখন জিসো বলে যে ছাড়, আমি ঠিক করে নিয়েছি যে আমি কার সাথে ডেট করব। ইওন তখন বলে যে সবাই যে তোকে কেন পছন্দ করে এটাই বুঝতে পারি না, এবার বলতো তুই কাকে ডেট করবি। জিসো তখন বলে যে এইটা এখন সিক্রেট। এরপরে জিসো যখন জিহোর সাথে লাঞ্চ করতে গেছিল তখন জিহো তাকে প্রপোজ করে, আর সন্ধ্যায় তাইহো তাকে প্রপোজ করে। আর জিসো দুজনের প্রপোজালই অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে পরের দিন একটি মিটিংয়ে জিসো খুব সুন্দর করে উপস্থাপনা দেয়, যাতে তাইহো তো অনেক খুশি হয়ে যায়। তারপরে জিসো তাইহোকে হাগ করে। আর রাতের বেলা যাওয়ার সময় তাইহো জিসোকে একটি কিসও করে দেয়, কারণ একটি প্রজেক্টের কারণে তাদের 2 মাস মতন দেখা হবে না। আর জিসো এই সুযোগে তাইহোকেও কিস করতে থাকে। আর তখনই জিসোর ফোন বেজে ওঠে, আর এই ফোনটা ছিল জিহোর, কিন্তু জিসো তোর ফোন ধরে না। এরপরে জিসো যখন ওর বাসায় যায় তখন জিহো ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর তাকে সারপ্রাইজ দেয় এবং তার জন্য অনেক সুস্বাদু খাবারও রান্না করেছিল। এরপরে জিহো বলে যে তোমার জন্য আরো একটি সারপ্রাইজ আছে। জিসো বলে যে কি। জিহো বলে যে এখন এটা সিক্রেট। এই বলে সে জিসোর গালে একটি কিস করে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় জিসো ইয়নকে ফোন দিয়ে বলে যে সে এখন দুজনের সাথে ডেট করছে। এটি শুনে তো ইয়ন জিসোকে অনেক ঝাড়ে, কিন্তু জিসো বলে যে চিল, ওরা দুজন দুজনকে চিনে না, তাই আমারও কোনো প্রবলেম হবে না। জিসো তো ইয়নের কথায় কোনো পাত্তা না দিয়ে ফোনটি রেখে দেয়। পরের দিন জিসোর মুড অনেক ভালো ছিল, সে অনেক খুশি হয়ে অফিসে যায়। কিন্তু অফিসে গিয়ে দেখে যে জিহো তারই অফিসে নতুন এমপ্লয়ি হিসেবে জয়েন করেছে। আর যেটা দেখে তো জিসোর চোখ একদম কপালে উঠে যায়। তাইও তখন জিসোকে জিহোর সাথে পরিচয়
পরিচয় করিয়ে দিয়ে বলে যে আমাদের নতুন প্রজেক্টের ডিজাইনার হিসেবে ও জয়েন করেছে। এরপর ওই ব্যাপারটাকে কোনো রকম সামলিয়ে জিসু জিহোকে একটা সাইডে নিয়ে গিয়ে বলে যে তুমি এখানে কি করছো। জিহো তখন বলে যে আমি তোমার কোম্পানিতে চাকরি পেয়েছি আর এটাই ছিল তোমার সারপ্রাইজ। জিসু তো না চাওয়ার সত্ত্বেও হাসতে বাধ্য হয় আর বলে যে ও এটাই ছিল আমার সারপ্রাইজ, আর মনে মনে ভাবতে থাকে যে ইয়োনের কথাটা শোনাই আমার উচিত ছিল। এরপরে জিসু বলে যে আমাদের রিলেশনের ব্যাপারে কোম্পানির কেউ যেন জানতে না পারে, বসের কানে যদি যায় তাহলে আমাকে তো কোম্পানি থেকে বেরই করে দিবে, কারণ আমাদের অফিসে ডেটিং একদমই অ্যালাউড না। আর জিহো এই কথা রাজি হয়ে যায়, তারা তাদের মতন কাজ করে, রিলেশনের ব্যাপারে কেউই জানতো না। অফিসের কাজ শেষে সে ইয়োনের সাথে দেখা করতে আসে আর তাকে সমস্ত কথা খুলে বলে। ইয়োন তখন বলে আমি তো তোকে আগে সাবধান করেছিলাম। জিসু বলে যে আমি আমার চাকরিও ছাড়তে পারবো না, আবার ওদের দুজনকেও ছাড়তে পারবো না। পরের দিন সন্ধ্যাবেলায় অফিসে সবাই মিলে ড্রিঙ্ক করতে যায়, যেখানে তাইও তখন ছিল না। তখন এমপ্লয়িরা জিহোকে জিজ্ঞাসা করে যে তোমার বাসার এরিয়াটা কোথায়। জিহো তখন তার এরিয়াটা বলে আর বলে যে আমি আমার গার্লফ্রেন্ডের বাসার পাশেই থাকি। এমপ্লয়িরা তখন জিজ্ঞাসা করে যে জিসুর বাসাও তো ওখানে, তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চিনো? তখন জিসু এবং জিহো এমন ভান করে যেন তারা দুজন দুজনকে আগে থেকে চিনে না। আর তখনই সেখানে তাইও আসে আর এসে জিসুর পাশেই বসে। আর জিসু বেচারি তো জিহো এবং তাইওর মাঝখানে পড়ে যায়। আর জিহো এবং তাইও এমন ভাবে কথা বলছিল যেটা দেখে তো জিসুর হাল আরোই খারাপ হয়ে যায়। জিসু তো মনে মনে ভাবছিল যে এতে দুজনে কোনোভাবে বন্ধুত্ব হতে দেওয়া যাবে না, তাই তো দুজনের মাঝে জিসু কথা বলছিল। তখন তাইও ওই দিক থেকে জিসুর হাত ধরে আর ওই দিক থেকে জিহো জিসুর হাত ধরে। আর তখনই ওর কলিগেরা সবাই ড্রিঙ্কস তুলে চেয়ার্স করতে থাকে। তখন জিসু বেচারি তো ওদের সাথে চেয়ার্স করতে পারে না। এতে ওর কলিগরা বলে যে কি ব্যাপার, তুমি কেন চেয়ার্স করছো না? তখনই জিসু ওদের দুজনের হাতটি ছাড়িয়ে উঠে দাঁড়ায় আর বলে যে আমি আজকে তোমাদের জন্য ড্রিঙ্কস বানাবো। এরপরে জিসু দাঁড়িয়ে সবার সাথে চেয়ার্স করে, সবাই তো ড্রিঙ্কস কে অনেক তারিফ করে। এরপরে জিসু আগে যায় ইয়োনের কাছে, গিয়ে ওকে সব কথা বলে। ইয়োন তখন বলে যে আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম। জিসু তখন বলে যে আমার দুজন বয়ফ্রেন্ড একে অপরের ফ্রেন্ড হয়ে যাচ্ছে, এতে তো আমার অনেক সমস্যা হবে, এখন যে কি করি। এরপরে পরের দিন জিসু দুজন বয়ফ্রেন্ড মিলে দাঁড়িয়ে কাজের কথা বলছিল। জিসু বেচারা আর কি করবে, দূর থেকে ওদের কথা শোনারই চেষ্টা করছিল। এরপরে একটি প্রোডাক্ট নিয়ে সবাই মিটিং এ বসে। জিহো তখন বলে যে জিসু তুমি এই প্রোডাক্টটি ইউজ করো তাই না? সবাই তো এটা শুনে অবাক হয়ে যায় যে জিহো এই ব্যাপারটা কিভাবে জানলো। জিহো তখন তাইও থেকে ক্ষমা চাই এইভাবে কথা বলার জন্য। আর এই ব্যাপারটা নিয়ে তাইও একটু রেগে যায় যে ওর গার্লফ্রেন্ডের খবর কেন জিহো রাখবে। আর এইসব দেখে জিসুর মাথায় তো একটা আইডিয়া চলে আসে। সে মিটিং এর পর তাইওকে বলে যে তোমার জিহোর কথা রাগ হয়নি? তাইও বলে হয়েছে একটু একটু। জিসু তখন ওকে আরো উস্কানোর জন্য বলে যে আমি লক্ষ্য করছি যে জিহো আমার পিছে পিছে বেশি বেশি করে ঘুরছে। আর সেম ভাবে জিসু জিহোর কাছেও তাইওর নামে ভুলভাল এবং উল্টাপাল্টা কথা বলে। আর এইভাবে জিসু দুজনের মধ্যে একটু ভুল বুঝাবুঝি তৈরি করে দেয়, যার ফলে পরের দিন অফিসে তাইও এবং জিহো একে অপরের সাথে কথা বলে না। কিন্তু জিসুর শরীরটা অনেক খারাপ পড়ছিল, সে অনেক কাশতেছিল। তখন জিহো এসে তাকে বলে যে তোমার শরীরটা দেখছে অনেক খারাপ, তুমি বরং এখন বাসায় চলে যাও। তাইও তখন এটা দেখে এসে বলে যে তুমি কি ওকে বলার? জিহো তখন তাইওর কাছে ক্ষমা চায়। তাইও তখন জিসুকে তার বাসায় চলে যেতে বলে। তারপরে জিসু বেরিয়ে ইয়োনকে ফোন দেয় আর বলে যে আমার শরীরটা অনেক খারাপ, তাই তুই আমার বাসায় আমরা একসাথে লাঞ্চ করব। তখন ইয়োন বলে যে আমি একটু কাজে ব্যস্ত আছি, আমার আসতে লেট হবে। আর তখনই জিসু দেখে যে জিহো সেখানে আসছে। জিহো বলে যে আমারও কাজ শেষ হয়ে গেছে, এই জন্য ভাবছি তোমার সাথে তোমার বাসাতেই যাবো। এরপরে তারা দুজনে জিসুর বাসায় চলে আসে। সেখানে তারা দুজনে একসাথে লাঞ্চ করে এবং জিহো জিসুর জন্য ওষুধও নিয়ে আসে। আর এদিকে তো তাইও জিসুকে বারবার মেসেজ করতে থাকে, কিন্তু জিসু কোনো মেসেজেরই রিপ্লাই দেয় না। তাইও তখন বলে যে আমি তোমাকে দেখতে আসছি তোমার বাসায়। এরপরে তাইও জিসুর বাসার নিচে গিয়ে বলে যে আমি তোমার বাসার সামনে। জিসু তো কোনো মেসেজে খেয়াল করে না, কারণ তখন জিহো আর সে অনেক কাছাকাছি চলে এসেছিল। তারা দুজনে রোম্যান্স করা নিয়ে ব্যস্ত ছিল। আর তখনই বেল বেজে ওঠে। জিহো তখন যায় দরজা খুলতে। জিসু তখন তাইহোর মেসেজ খেয়াল করে আর ও তো বুঝে যায় যে তার মানে তাইহো এখানে এসেছে। তাই সে তাড়াতাড়ি করে জিহোকে আটকাতে যায়, কিন্তু ততক্ষণে জিহো দরজাটি খুলে ফেলেছিল। জিসু তো মনে মনে ভাবে যে যা, এবার তো সবকিছু শেষ হয়ে যাবে। জিহো তখন খেয়াল করে যে কেউ একজন খাবার রেখে গেছে। জিসু তখন মনে পড়ে যে ও ইয়োনকে বলেছিল যে ওর সাথে লাঞ্চ করতে, তার মানে এই খাবারটি হয়তো ইয়োনই রেখে গেছে। জিসু তখন বলে যে আসলে খাবারটি আমি অর্ডার করেছিলাম। আসলে ইয়োন জিসুর রুমের বাইরে এসেছিল, কিন্তু রুমের ভেতরে কারোর অনুপস্থিতি টের পেয়ে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে তাইও এসেছিল, কিন্তু ওর তখনই মনে পড়ে যে ও জিসুর জন্য মেডিসিন আনেনি, তাই সে আবারও ফিরে যায়। আর তাইহো যখন লিফটে যায় তখন ইয়োনও ওই লিফটে যাচ্ছিল। ইয়োন তো তাইহোকে দেখে বুঝে যায় যে তার মানে জিসুর রুমে ওর আরেকটি বয়ফ্রেন্ড আছে। আর এদিকে জিসু তাইহো আসবে এটি ভেবে জিহোকে তার বাসা চলে যেতে বলে আর বলে যে আমার মা আসতে চলেছে। আর তারপরে সে দেখে যে লিফটে কেউ একজন আছে, তাই সে জিহোকে সিঁড়ি দিয়ে চলে যেতে বলে। জিহো যাওয়ার পরেই তাইহো সেখানে আসে। তাইহো এসে জিসুকে আবারও ওষুধ দেয়, কিন্তু জিসু তো জিহোর কাছ থেকে একবার ওষুধ খেয়েছে, কিন্তু তারপরেও রীতিমতন বাধ্য হয়ে তাকে আবারও ওষুধ খেতে হয়। আর এরপরে তাইহোকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। আর ডবল ওষুধ খাওয়ার জন্য জিসু অনেকক্ষণ ধরে ঘুমায়।
এরপরে বিকেলের দিকে ঘুম থেকে উঠে দেখে যে দুজন বয়ফ্রেন্ডই তাকে অনেকগুলো মেসেজ দিয়েছে। এতে তো জিসু অনেক বিরক্ত হয়ে যায় আর অনেক ড্রিঙ্কসও করে। এরপরে ইয়নকে ফোন দিয়ে দেখা করতে আসতে বলে। ইয়ন পুলিশের ড্রেস পরে তার সাথে দেখা করতে চলে আসে, কারণ ইয়ন পুলিশের মধ্যে চাকরি করতো। ইয়ন তখন জিসুর হাত নিয়ে বলে যে তুই কি কয়দিন ধরে কোনো প্রেশারের মধ্যে আছিস? তখন জিসু বলে যে আসলে দুজন বয়ফ্রেন্ডকে সামলাতে তো শরীরের শক্তি দরকার, তাই না? তবে এখন আমি ঠিক আছি, তুই টেনশন করিস না। ইয়ন তখন বলে যে আমি মানছি তুই এসব করতে পছন্দ করিস, কিন্তু ওদের জন্য এত স্ট্রেস নিয়ে নিজের শরীর খারাপ করার তো কোনো মানে হয় না। জিসু তখন এসব নিয়ে একটু ভাবতে থাকে। পরের দিন অফিসে তাইহো জিসুর কাছে এসে কন্ট্রাক্ট পেপারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু জিসু তো দুটো বয়ফ্রেন্ডকে সামলাতে গিয়ে ওইসব ব্যাপার ভুলেই গেছে। তাইহো তখন বলে যে তোমার এই কয়দিন ধরে কি হয়েছেটা কি, ওটা কতটা ইম্পর্টেন্ট তুমি কি জানো? তাই বলে সে জিসুকে একটু বকা দেয়। জিসু তো তাড়াতাড়ি করে বলে যে আমি এক্ষুনি এগুলো রেডি করে মডেলকে ডেকে নিচ্ছি। এরপরে জিসু বারবার মডেলকে ফোন মেসেজ করে, কিন্তু ওর কোনো খোঁজই পায় না। এই জন্য জিসু এবং তাইহো মিলে ওই মেয়েটাকে খুঁজতে বের হয়। ওই মডেলের একটি ফ্রেন্ডের রেস্টুরেন্ট ছিল, ওরা সেখানেই যাচ্ছিল। কিন্তু দুজন বয়ফ্রেন্ডের মাঝে তো জিসু অনেক ফেসে গেছিল। যাওয়ার পথে তাইহো তার ব্যবহারের জন্য জিসুর কাছে ক্ষমা চায়। জিসু তো বলে যে আচ্ছা ঠিক আছে, আর ও তো মনে মনে ভাবতে থাকে যে এরা দুজন বয়ফ্রেন্ড ভুল করে কিছু বলে না ফেলে। তাইহো তখন মিরর দিয়ে লক্ষ্য করে যে জিহো জিসুর দিকে তাকিয়ে আছে, তাই তাইহো ইচ্ছে করে জিসুর কাঁধে হাত রাখে। জিহো তো এইসব দেখে ভীষণ রেগে যায়, কিন্তু যেহেতু সে অফিসের বস এই জন্য সে কিছুই বলতে পারে না। এরপরে তারা রেস্টুরেন্টে পৌঁছে জানতে পারে যে মডেলটা সেখানে আসেনি, তাই তারা মডেলটিকে তো আর পায় না। এদিকে ইয়ন জিসুকে মেসেজ করে তার খবর নিচ্ছিল। তখন ইয়নের সাথে কাজ করতো তার একটি ফ্রেন্ড এসে তাকে বলে যে তুমি নিশ্চয়ই তোমার 10 বছরের পুরনো বেস্ট ফ্রেন্ডের পিছনেই পড়ে আছো। তুমি যে ওকে ভালোবাসো সেটা সামনে গিয়ে বলে দিলেই তো পারো। আমি বরং একটা কাজ করি, তোমার জন্য অন্য কোনো মেয়ে খুঁজি। ইয়ন বলে যে না, আমার জিসুর সাথে থাকতে ভালো লাগে। এখানে ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইয়ন মনে মনে জিসুকে ভালোবাসে, কিন্তু কখনো জিসুকে বলতেই পারেনি। এরপরে জিসুরা ওই মডেলটিকে খুঁজে পেয়ে যায়। তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। তাই হয়তো মেয়েটির উপর রাগ দেখাতে থাকে, বলে যে তুমি আমাদের সাথে কাজ করবে বলে এখন কেন তুমি পিছিয়ে গেলে? মেয়েটি তখন বলতে থাকে যে আসলে আমার দুটি বয়ফ্রেন্ড ছিল আর দুজনকে আমার ভালো লাগতো, এই জন্য আমি কাউকে ছাড়তে পারতাম না। আর এক সময় তারা দুজনেই জেনে যায় আমার সত্যিটা, আর আমিও তাদের কাছে স্বীকার করে নিই, আর এই জন্য তারা আমার সাথে ব্রেকআপ করে নেয়। আর এই জন্যই আমি কাজগুলো করতে পারছিলাম না। আর জিসু এসব শুনে তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সেও তো এমন কাজটাই করছে। মডেলটি চলে যাওয়ার পরে জিসু অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর এদিকে তাইহো এবং জিহো এমন ভাবে কথা বলছিল যেন তারা অনেক ভালো বন্ধু। তাইহো তো জিহোর অনেকগুলো কথাতে বোঝা যায় যে জিসু জিহোকেও ডেট করছে, কারণ জিহো বলে যে তার এই শার্টটি তার গার্লফ্রেন্ড দিয়েছে। আর তাইহো তখন বলে যে এই কালারের শার্ট তো আমার গার্লফ্রেন্ডও পছন্দ করে। আর জিসু মনে মনে ভাবতে থাকে যে তা তো হবে, কারণ তোমাদের দুজনের গার্লফ্রেন্ডই তো আমি। জিসু তখন জোরে জোরে বলতে থাকে যে তা তো হবে, কারণ তোমাদের দুজনের গার্লফ্রেন্ডই তো আমি। যেটা শুনে তাইহো বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। এটা শুনে তো জিহো একদম চুপ হয়ে যায়। জিসু তখন উঠে বলে যে সরি, সবকিছুর জন্য আমিই দায়ী। আসলে তোমাদের দুজনকে আমার অনেক পছন্দ ছিল, এই জন্য আমি তোমাদের দুজনের সাথেই ডেট করেছি। এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে তোমরা কি আমার সাথে রিলেশন রাখবে নাকি ব্রেকআপ করে নিবে, আর পরে এটি আমাকে জানিয়ে দিও। এটি বলেই সে সেখান থেকে বেরিয়ে তার বাসায় চলে আসে, কারণ তার শরীরটা অনেক খারাপ লাগছিল। আর জিসু শুয়ে শুয়ে ভাবতে থাকে যে আমি জানি কালকে ওরা আমার সাথে ব্রেকআপই করে নিবে। পরের দিন সবকিছু নর্মালি ছিল, আর যেহেতু জিসু সত্যিটা বলে দিয়েছে তাই সে মন দিয়ে কাজও করতে পারছিল। কিন্তু দুজন বয়ফ্রেন্ড ওর সাথে কোনো কথা বলে না। অফিস শেষে তাইহো এবং জিহো একটি বারে বসে জিসুর ব্যাপারে কথা বলছিল যে এবার কি করা যায়। আর এদিকে জিসু ইয়নের সাথে বসে ড্রিঙ্ক করছিল। ইয়ন তখন বলে যে কি হয়েছে, তুই এত ড্রিঙ্ক কেন করছিস? তখন জিসু বলে যে আসলে আমি আমার দুই বয়ফ্রেন্ডকে সত্যিটা বলে দিয়েছি যে আমি তাদের দুজনের সাথে ডেট করছি। ইয়ন তখন বলে যে তাহলে চিন্তার কি আছে? জিসু বলে যে ওরা তো আমার সাথে ব্রেকআপ করবে এটা তো বলেনি, আর আমি তো জানি যে ওরা আমার সাথে ব্রেকআপ করে নিবে, তাহলে সেটা বলে দিলেই তো হয়। তখনই জিহো ফোন দিয়ে জিসুকে দেখা করতে ডাকে। তখন জিসু ইয়নকে বলে যে ব্রেকআপ ড্রিঙ্কস বানিয়ে রাখ, আমি এখনই আসছি। জিসু তো ওর দেওয়া লোকেশনে গিয়ে দেখে যে ওরা দুজনেই সেখানে আছে। তখন জিহো বলে যে তুমি আমাদের সাথে আগে যেভাবে ডেট করতে এখনো সেভাবেই করো, আমরা কেউই তোমার সাথে ব্রেকআপ করবো না। এটা শুনে তো জিহো একদম শকড হয়ে যায় যে এটা কি হয়ে গেল। তাইও তখন বলে যে তোমার সাথে ব্রেকআপ করলে আমার প্রজেক্টে সমস্যা হতে পারে। জিহো বলে যে আমাদের ফিলিংস এর জন্য আমাদের কাজে তো কোনো ব্যাঘাত ঘটাতে দিতে পারি না, তাই না? এটা শুনে তো জিসু কান্না করতে থাকে। জিসু তো ইমোশনাল হয়ে দুইজন বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। তাইও তখন বলে যে কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, যে প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে তুমি আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে বাছাই করে নিবে। এইটি শুনে জিসু তার বাসায় গিয়ে আরামে ঘুমাচ্ছিল। এদিকে ইয়ন তাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু সে কোনো রেসপন্সই করছিল না। পরের দিন জিসু অফিসে গেলে তার দুজন বয়ফ্রেন্ডই তাকে পটানোর চেষ্টা করছিল। জিসু তখন হঠাৎ মনে পড়ে যায় যে সে ইয়নকে তো পরবর্তীতে কিছুই জানায়নি। এই জন্য জিসু বারবার ইয়নকে ফোন দিতে থাকে, কিন্তু ইয়ন রেগে থাকার কারণে জিসুর ফোন রিসিভ করে না। এরপরে জিসু ইয়নকে বারবার মেসেজ দিয়ে সরি বলে, এতে ইয়নের রাগও ভেঙে যায়। তারপরে সন্ধ্যায় ওদের দুজনে দেখা করার কথা ছিল। ইয়ন তখন জিসুর জন্য খাবার কিনে নিয়ে দেখা করতে যাচ্ছিল। তখন দেখে যে জিসু তার দুজন বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে মজা নিয়ে কথা বলছে। এটা দেখে তো ইয়ন অনেক রেগে যায়। জিসু তার দুজন বয়ফ্রেন্ডকে বাই বলে ইয়নের কাছে আসে। ইয়ন তখন বলে যে আমি সারাটা জীবন সেই স্কুল লাইফ থেকে তোর জন্য চিন্তা করে মরছি, আর তুই তো দিব্যি ভালো আছিস। আর এটি বলে ইয়ন সেখান থেকে চলে যায়। আর জিসু এখানে কিছুই বলতে পারে না।
এরপরে আবারও তাদের পুরোনো দিনের কাহিনীগুলো দেখানো হয়, যেখানে জিসু বারবার তার নতুন বয়ফ্রেন্ড খুঁজে আর ইয়নকে একা করে দিয়ে চলে যায়। আর এই জন্য জিসুর ইয়ন ছাড়া কোনো ফ্রেন্ড ছিল না, কারণ ওর স্বভাবের জন্য কেউ ওকে পছন্দ করতো না। আর ইয়নকে এভাবে রেগে যেতে জিসু কখনোই দেখেনি, তাই দুইজন বয়ফ্রেন্ড একসাথে চললেও জিসুর মন একদমই ভালো থাকে না, কারণ এক সপ্তাহ হয়ে গেছে জিসু ইয়নের সাথে কথা বলেনি, আবার কোথাও যায়ও নি। আর জিসু মন খারাপ দেখে তার দুইজন বয়ফ্রেন্ড তার বাসায় মুভি দেখতে আসে, যাতে তারা জিসুর মনটা একটু ভালো করতে পারে। কিন্তু জিসুর দুই বয়ফ্রেন্ড নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে, এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো। জিসু তো এইসব দেখে অনেক বিরক্ত হয়ে যায়। তারপর ওদের দুজনকে থামিয়ে তারা ড্রিঙ্কস করে। এরপরে ওর দুই বয়ফ্রেন্ড ঘুমিয়ে পড়ে আর জিসুকে জোর করে তাদের মাঝখানে শুইয়ে দেয়। আর ওরা দুজন ঘুমানোর পরে জিসু গিয়ে নিচে শয়, আর তখন ইয়নের কথাই সে ভাবছিল। আর জিসু তো এক সপ্তাহ ধরে শুধু ইয়নের কথাই ভেবে যাচ্ছে। আর এদের দুজনের সাথে থেকে সে বুঝতে পেরেছে যে ইয়নের সাথে থাকার যে মজা সেটা আর কারোর সাথে না। এরপরে জিসু ঘুমিয়ে পড়লে সে স্বপ্ন দেখে যে ইয়ন অন্য একটি মেয়ের হাত ধরে চলে যাচ্ছে, জিসুকে কোনো পাত্তাই দিচ্ছে না। আর তারপরে ঘুম ভেঙে জিসু ভাবে যে এটা আমি কি দেখছি, আমি তো ইয়নকে ছাড়া থাকতেই পারবো না। এরপরে জিসু ছুটে ইয়নের বাসায় চলে যায়। ইয়ন তো দরজা খুলে দেখে যে জিসু এখানে এসেছে। তখন সে বলে যে তুই এত রাতে এখানে কি করছিস। যেটা শুনে জিসু তো কোনো কথা না বলে ইয়নকে কিস করে, আর কিস করে সেখান থেকে চলে আসে। ইয়ন তো জিসুর পিছু পিছু আসে আর বলে যে এটার মানে কি, তুই এটা কি বোঝাতে চাইলি। জিসু তখন বলে যে আসলে আমি চেক করতে এসেছিলাম যে আমি তোকে লাইক করি কিনা, আসলে আমি তোকে লাইক করি। আর তখন ইয়নও তার সত্যিটা বলে দেয় যে আসলে আমি অনেকদিন থেকেই তোকে অনেক পছন্দ করি। আর যখন আমি এটা বুঝতে পেরেছিলাম তখন আমি নিজেই হাসছিলাম যে তোর মতন মেয়েকে আমি কিভাবে ভালোবাসতে পারলাম। কিন্তু এখন তো তোর দুইজন বয়ফ্রেন্ড আছে, তাই তুই যদি ওদের সাথে ব্রেকআপ করিস তাহলে আমি তোর সাথে ডেট করবো, নাহলে কিন্তু করবো না। আমি তোকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। যেটা শুনে জিসু বলে কিন্তু আমি তোদের দুজনকেও পছন্দ করি। ইয়ন তখন বলে যে আমি জানতাম তুই আমার সাথে এমনটাই করবি। এটা বলে ইমোশনাল হয়ে সেখান থেকে সে চলে যায়। তখন জিসুরও মনটা খারাপ হয়ে যায়। পরের দিন অফিসে জিসু যায় না। এটা দেখে ইয়ন এবং তাইহো দুজনেই জিসুকে ফোন মেসেজ করে, কিন্তু সে কারোর মেসেজেরই রিপ্লাই করে না। তাইহো এবং জিহো তো জিসুকে খুঁজতে ওর বাসায় আসে, কিন্তু সেখানেও জিসু ছিল না। এই জন্য তারা তার বাসার সামনে বসে ওর জন্য ওয়েট করতে থাকে। এদিকে জিসু তো তাদের পাশেরই একটি পার্কে বসে ড্রিঙ্ক করছিল। তখনও জিসুর এক্স বয়ফ্রেন্ড এসে বলে তুমি মনে হচ্ছে অনেক কষ্টে আছো, তুমি যেভাবে আমাকে ঠকিয়েছো কেউ নিশ্চয় তোমার সাথেও এরকম কিছুই করেছে, তাই না। এই বলে সে জিসুকে অনেক উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। আর তখনই জিসুর দুজন বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। আর এদের দুজনকে দেখে জিসুর এক্স বয়ফ্রেন্ড এদের দুজনকে নিয়ে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। আর তখন তাইহো রেগে যায় এবং ওই ছেলেটার সাথে তাইহো ঝামেলা বেঁধে যায়। আর এরপরে ওদের তিনজনের মধ্যে মারামারি হতে থাকে। আর দূর থেকে ইয়ন এটা দেখতে পায়। ইয়ন যেহেতু পুলিশ ছিল তাই এই ঝামেলাটি সে থামাতে আসে। আর তাদের এই মারামারির ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পরের দিন ভাইরাল হয়ে যায়, যেটা দেখে তাইহোর হেড এই প্রজেক্টটি ক্যান্সেল করে দেয় এবং তাইহো এবং জিহোকে সাসপেন্ড করে দেয়। যেটা শুনে জিসু ওই হেডটাকে পার্সোনালি অনেক সরি বলে আর বলে যে আমরা প্রজেক্টটা প্রায় শেষ করে ফেলেছি। আর তারপরে ওই হেডটিও রাজি হয়ে যায়। আর তারপরে সবাই মিলে ওই প্রজেক্টটা আবারও কাজ শুরু করে দেয়। এরপরে জিসু আগে জিহোর সাথে ব্রেকআপ করে আর তাকে বলে যে দেখো আমরা যদি এভাবে রিলেশনশিপ রাখি তাহলে আমাদেরই প্রবলেম, আর এইভাবে আমরা কতদিন সাফার করব। এর থেকে যদি আমরা ভালো ফ্রেন্ড হয়ে কাজ করি তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। প্রথমে তো জিহো মানতে চাচ্ছিল না, কিন্তু পরে ভেবে চিন্তে মেনে যায়। আর এই সেম কথা জিসু তাইহোকে গিয়ে বলে আর ওর সাথেও ব্রেকআপ করে নেয়। আর এরপরে তিনজন মিলে প্রজেক্টটা করছিল আর প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর এখন ওরা তিনজন শুধুমাত্র ভালো বন্ধু। আর প্রজেক্টটা শেষ হবার পরে জিসু ওই কোম্পানিটা ছেড়ে দেয় এবং ইয়নের সাথে দেখা করতে আসে। এরপরে তারা দুজনে ঠিক করে ফেলে যে তারা দুজন দুজনকে ডেট করবে, কিন্তু ওরা বেস্ট ফ্রেন্ড হয়েও থাকবে। এরপরে আস্তে আস্তে একটি বছর কেটে যায়। তারপরে আমরা দেখতে পাই যে দুজনের ডেটিং লাইফ অনেক ভালো কাটছিল আর তারা দুজনে বিয়ে করে অনেক সুখে শান্তিতে আছে। কিন্তু লাস্ট সিনে দেখায় যে ইয়ন যেহেতু ভালো মতনই জিসুর স্বভাব জানতো, তাই জিসু যেই ছেলেটাকে পছন্দ করতো ইয়ন ওকে তার কাছে ছেড়ে দিয়ে চলে যেত। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। গল্পের শুরুতে আমরা জি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে অনেক মন খারাপ করেছিল কারণ সে তার ফাইনাল এক্সামে ফেল করেছে। তার বাসা থেকে বলা হয়েছে যদি সে পরীক্ষায় ফেল করে তাহলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হবে। এইসব নিয়ে সে অনেক চিন্তিত ছিল, তাই সে সুইসাইড করার জন্য পানিতে ঝাঁপ দেয়। আর এই সিনটা এখানে শেষ হয়ে যায়। পরের সিন আমরা দেখতে পাই যে জি হসপিটালের একটি বেডে শুয়ে আছে। আর এইভাবে একটি বছর কেটে যায়। এরপর আমরা দেখি যে জি আবারও পরীক্ষা দিতে বসেছে। এরপরে জি এর পরীক্ষা শেষ হয়ে গেলে জি এবং তার ফ্রেন্ডরা মিলে একটি রেস্টুরেন্টে বসে আলোচনা করছিল যে তারা নেক্সট কোন কলেজে ভর্তি হবে। আর এইসব শুনে তো জি এর মন খারাপ হয়ে যায়, কারণ সে জানতো যে এবারও তার পরীক্ষা ভালো হয়নি। তারপরে সবার কথা শুনে সে জানতে পারে যে তাদের ক্লাসের একজন ছেলে এবার পরীক্ষাই দেয়নি, আর এই ছেলেটির নাম হচ্ছে শন। তার মানে এও এবার জি এর মতো নির্ঘাত ফেল করবে। আর
এর পরের সিনে আমরা জিয়ের মা বাবাকে দেখতে পাই। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে ইদানিং জিয়ের কি হয়েছে, সে কেন মনমরা হয়ে থাকে সবসময়। জিয়ের মা তখন বলে যে আমরা তোর জন্য আর কত স্যাক্রিফাইস করব, 2 বছর ধরে তুই এইচএসসি দিচ্ছিস কিন্তু এরপরেও তুই পাশ করতে পারছিস না, পড়াশোনার ব্যাপারে এবার তো একটু সিরিয়াস হ। আর এরপরে জিয়ের মা বাবার মধ্যে ঝগড়া বেঁধে যায়। জিয়ের বাবা বলে যে তোমার জন্য মেয়ে এমন হয়েছে। জিয়ের মা বলে যে আমার জন্য কেন হবে, তোমার জন্যই তোমার মেয়ে এমন হয়েছে। জিয়ের বাবা মার ঝগড়া দেখে জি বলে যে আসলে তোমাদের কারোর জন্য কিছু হয়নি, আমার বয়ফ্রেন্ডের জন্যই আমি পরীক্ষা ভালো মতন দিতে পারিনি, কারণ সে নিজে পরীক্ষা দেয়নি, আবার আমাকেও পরীক্ষার সময় অনেক ডিস্টার্ব করছিল। জিয়ের বাবা তো রেগে যায়, তাকে বলে যে তুমি এই কথা আমাকে আগে কেন বলনি। জিয়ের মা তখন জিজ্ঞেস করে যে ওই ছেলেটা কে, তার নাম কি, কিন্তু জি কিছু বলতে চায় না। তখন জিয়ের মা জিয়ের ফোন চেক করতে থাকে, এই জন্য জিকে বাধ্য হয়ে বলতে হয় যে তার বয়ফ্রেন্ডের নাম শন। আসলে জি ওর বাবা মার মধ্যে ঝগড়া থামানোর জন্য একটা মিথ্যা এক্সকিউজ দিল। পরের দিন জিয়ের মাকে বেন নামের একটি লোক এয়ারপোর্টে ছাড়তে যায়, আর সেখানে পৌঁছানোর পরে জিয়ের মা বলে যে আর দ্বিতীয়বার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। আর এদের দুজনের কথা শুনে মনে হয় যে এদের দুজনের মাঝে কিছু তো একটা রয়েছে, আর যেটা আমরা গল্পের পরে গিয়ে জানতে পারবো। এরপরে জিয়ের মা জিয়ের সাথে তার স্কুলে চলে যায়, কারণ তার স্কুলের ম্যাডাম জিয়ের মাকে স্কুলে আসতে বলেছে, কারণ জি প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে, এমন কোনো সাবজেক্ট নাই যাতে জি পাশ করতে পেরেছে। জিয়ের ম্যাডাম তখন তার মাকে বলে যে এভাবে যদি জি পড়াশোনা করতে থাকে তাহলে তার তো পাশ করতে 1 বছর লেগে যাবে, আর এই জন্য জিকে পড়াশোনায় অনেক মনোযোগী হতে হবে। জিয়ের মা তখন বলে যে আরেকটি বিষয়, তারপরে সে জি এবং শনের ব্যাপারে সমস্ত কথা খুলে বলে, আর এটিও বলে যে শনের সাথে জিয়ের রিলেশনশিপ আছে, তাই আপনি এই ব্যাপারটা খেয়াল রাখবেন যেন শন জিয়ের ধারে কাছেও যেতে না পারে। এরপরে ক্লাস শুরু হলে টিচার শনকে এবং জিকে উঠে দাঁড়াতে বলে, আর শনকে অনেক উল্টাপাল্টা কথা শোনাতে থাকে জিকে পরীক্ষায় ডিস্টার্ব করার জন্য। শন তো টিচারের মুখে এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ সে জিয়ের সাথে কোনোদিন কথা পর্যন্ত বলেনি। আসলে জি তো তার বাবা মার মধ্যে ঝগড়া থামানোর জন্য ঝোঁকের মুখে পড়ে এই মিথ্যাটা বলেছিল, যার ফলে শনকে এত বকা শুনতে হয়। টিচার লাস্টে এটাও বলে যে শন জিয়ের থেকে সবসময় দূরে থাকে। ক্লাস শেষ হওয়ার পরে শন যায় জিয়ের সাথে কথা বলতে, কিন্তু জি তার কাজের জন্য অনেক লজ্জিত ছিল, তাই সে শনের সামনে থেকে চলে আসে। শন তো বারবারই জিয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু জি বারবারই শনের সামনে থেকে চলে আসে। তারপরে রাতের বেলায় জি যখন তার কোচিং শেষ করে বাসে ফিরছিল, তখন শন তাকে আটকে জিজ্ঞাসা করে যে তুমি সবাইকে মিথ্যে কেন বলেছো, আর তুমি এভাবে সবাইকে মিথ্যে বলে আমাকে অপমান কেন করালে। আচ্ছা এমনটা তো নয় যে তুমি সব সাবজেক্টে ফেল করেছো আর পরিবারের কাছে সিম্প্যাথি নেওয়ার জন্য বলেছো যে আমি তোমাকে পরীক্ষায় ডিস্টার্ব করেছি, কি এমনটাই তো না। জি তখন সত্যিটা স্বীকার করে নেয়। শন বলে যে এবার যদি আমি সত্যিটা সবাইকে বলে দিই তাহলে তোমার সমস্যা হবে না। জি চুপচাপ থাকে আর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। শন তখন আরো বলে যে তুমি বয়ফ্রেন্ড হিসেবে আমার নামটাই কেন নিলে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো নাকি। জি তোর কথা শুনে কিছুই বলতে পারে না। জি তখন সোজা তার বাসায় চলে আসে। তারপরে জিয়ের মা তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আমার কানে এটা কেন আসছে যে তোমরা দুজন বারবার দেখা করছো। জি তখন বলে যে আমি ওকে ওয়ার্নিং দিচ্ছিলাম যাতে এরপর থেকে ও আমার পিছে আর না ঘুরে। এরপরে পরের দিন সকালে স্কুলে যখন পিটি চলছিল তখন শন জিয়ের পিছু কিছুতেই ছাড়ছিল না। এটা দেখে হেডমাস্টার তাদের দুজনকে ডেকে পাঠায় আর বলে যে তোমরা একসাথে কি করছো। এরপরে জিকে বলে আমি কি তোমার মাকে ফোন দিয়ে বলবো যে তোমরা দুজন এখনো একসাথে আছো। শন তখন জিকে বাঁচানোর জন্য বলে যে আসলে ওর কোনো দোষ নেই, আমি ওর পিছনে ঘুরছিলাম আর ওকে ডিস্টার্ব করছিলাম। হেডমাস্টার তখন বলে যে আমি সেদিন ক্লাসে তোমাকে এত সাবধান করলাম, তারপরে তুমি কেন ওর পিছে পড়ে আছো। তোমার পরিবার থেকে কি তোমাকে এই শিক্ষা দিয়েছে, তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দিতে পারেনি, কেমন পরিবার তোমার। আর এটা শুনে শাওনের তো চোখে পানি চলে আসে। এরপরে শন ম্যাডামের কাছে মাপ চেয়ে চলে আসে। পরবর্তী সিনে জি শনের সাথে কথা বলতে যায়, কিন্তু শন তার সাথে কোনো কথাই বলছিল না। জি তখন বলে যে আচ্ছা ঠিক আছে শোনো, আমি তোমাকে আমার একটি সিক্রেট বলবো, আর এর বিনিময়ে তোমাকেও তোমার একটি সিক্রেট আমাকে বলতে হবে, এতে আমাদের দুজনের মনই হালকা হয়ে যাবে, তাহলে আমরা দুজন বন্ধু হয়ে যাবো আর তুমি আমার উপর রাগ করেও থাকতে পারবে না। আচ্ছা আমি আমার সিক্রেট এবার তোমাকে বলি। আসলে আমি আমার এক্সামে ফেল করেছিলাম কারণ আমি জানতে পেরেছিলাম আমার মা বাবার মধ্যে কোনো একটা কারণে ঝগড়া চলছিল, আর এইসব ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম, এই জন্য আমি ঠিক মতন পরীক্ষা দিতে পারিনি। কিন্তু তুমি কেন পরীক্ষা দিতে আসোনি। শন তখন বলে যে আমি একটি মেয়েকে ভীষণ ভালোবাসতাম, আমরা দুজনে ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমরা অফিসিয়াল ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম না। আর ওই মেয়েটি আমার সাথে এত সুন্দরভাবে কথা বলতো যে আমি ওকে গার্লফ্রেন্ডই ভেবে নিয়েছিলাম। আর মেয়েটি আমার থেকে 4 বছরের বড় ছিল, কিন্তু এই ব্যাপার নিয়ে আমি কখনো ভাবিনি। আর পরীক্ষার আগে ওর হঠাৎ কি হলো যে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আর পরীক্ষার আগের দিন আমার যে কি হয়ে গেছিল, আমার ওর সাথে ভীষণ কথা বলতে ইচ্ছা করছিল, তাই আমি টিকিট কেটে ওর শহরে ওর সাথে দেখা করতে গেলাম। কিন্তু আমি যখন ওর সামনে গেলাম ওর কি হলো জানি না, ও ভীষণ রেগে গেল। আর সে আমাকে বলতে লাগলো আমার মধ্যে নাকি কোনো ম্যাচুরিটি নাই, আর সে নাকি আমাকে ভালোই বাসে না। এই জন্য আমি মন খারাপ করে সেখান থেকে চলে আসি, আর শেষ পর্যন্ত এইসব কারণে আমি পরীক্ষাটি দিতে পারি না। এরপরে জি বাসায় ফিরে আসে। তারপরে সে তার মাকে জিজ্ঞাসা করে যে তুমি টিচারকে আমার আর শনের ব্যাপারে কি বলেছো, আর যার কারণে সে আমাদের অনেক বকাবকি করছিল। জি মা এটি শুনে অনেক বিরক্ত হয় আর তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের দুজনের মধ্যে কি চলছে আমাকে সেটা ক্লিয়ারলি বলো, আর তুমি শনের থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। জি তখন অনেক রেগে ছিল, তাই সে বলে যে আমি শনের থেকে কখনোই দূরে থাকবো না। পরের দিন জি স্কুলে গিয়ে সবার
সামনে শনের হাতটি ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এটা দেখে অন্যান্য স্টুডেন্টরা বলে, তুমি এখনো তোমার এক্স বয়ফ্রেন্ড থেকে দূরে সরে যাওনি? তখন জি বলে, ও আমার এক্স না, ও আমার কারেন্ট বয়ফ্রেন্ড। এরপরে তো পুরো স্কুলে জানাজানি হয়ে যায় যে জি আর শন এখনো একসাথে রয়েছে। এরপরে জি এর মাকে আবারও স্কুলে ডাকা হয়। টিফিনের সময় জি এর মা শনের সাথে দেখা করে। জি এর মা তখন শনকে বলে যে তুমি কি সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি? আমি তো তোমার অনেকগুলো ভিডিও দেখেছি। আসলে শন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করতো আর যাতে অনেক ভিউ হতো। জি এর মা তো শনের অনেক প্রশংসা করতে থাকে, যেটা দেখে জি এর মোটেও ভালো লাগে না। জি এর মা তখন বলে যে আগেরবার আমি বলেছিলাম তোমাদের ব্রেকআপ করতে, কিন্তু এখন আমি বলছি যে যাই হয়ে যাক না কেন তোমরা দুজনে কখনোই ব্রেকআপ করবে না, তোমরা দুজনে একসাথেই থাকো, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। এরপরে পরের দিন শন এবং জি মিলে টিকটক ভিডিও করছিল। জি তো এখানে ভিডিও করতে অনেক লজ্জা করছিল। জি তখন শনকে বলে, তুমি ওই মেয়েটাকে দেখানোর জন্যই আমার সাথে ভিডিও করবে তাই না, যাতে ও একটু জেলাস ফিল করে? শন বলে, হ্যাঁ ঠিকই ধরেছো। এরপরে জিও রাজি হয়ে যায়। তারপরে শন ভিডিও করে আপলোড করে দেয়। স্কুলের সবাই তাদের ভিডিও দেখে, এমনকি হেডমাস্টারও তাদের ভিডিও দেখে। এরপরে সে জি এর মাকে সবকিছু জানায়। জি এর মা তখন জিকে বলে, তোমাদের রিলেশনশিপের ব্যাপারটা তোমাদের দুজনের মাঝে রাখাই ভালো, কাউকে জানানোর কোনো দরকার নেই। তখনই জি এর মার কাছে একটি ফোন আসে আর সে বাইরে চলে যায়। বাইরে জি এর মার সেই বন্ধুটি এসেছিল আর যার নাম ছিল বেন। আর কিছুক্ষণের মধ্যে সেখানে শনও চলে আসে আর তখন জিও সেখানে চলে আসে। বেন তখন বলে, এদের দুজনে তো ব্রেকআপ হয়ে গেছিল, এখন এরা একসাথে আছে। জি তখন ওই লোকটাকে বলে যে আপনি কি, আর আপনি আমাদের পার্সোনাল বিষয়ে এত কিছু কিভাবে জানলেন? জি এর মা তখন জি আর শনকে একটু দূরে যেতে বলে। এরপরে ওরা দুজনে তার মা এবং ওই লোকটিকে দেখছিল। শন তখন জিকে বলে, তুমি কি বুঝতে পারছো তোমার মার সাথে ওই লোকটির রিলেশনশিপ আছে? কিন্তু জি তো শনের কোনো কথা বিশ্বাস করছিল না। আর একটু পরে ওই বেন নামের লোকটা জি এর মাকে কিস করে। শন তখন বলে, আমি তো প্রথমেই বলেছিলাম ওনাদের রিলেশন আছে, কিন্তু জি এই ব্যাপারটা কোনো মতেই মানতে চাচ্ছে না। জি এর তো এটা দেখে অনেক মন খারাপ হয়। পরের দিন স্কুলে তাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, যেখানে দেখা যায় যে জি এবং শন দুজনে পরীক্ষা অনেক ভালো নাম্বার পেয়েছে। শন তখন ক্লাসে অনেক ভাব নিয়ে বলছিল যে দেখো সবাই, আমরা রিলেশনশিপে থাকা সত্ত্বেও কত ভালো রেজাল্ট করেছি, আমাদের দেখে তো তোমরা কিছু শিখতে পারো। জি তো শনের এসব কথা শুনে হাসছিল আর টিচারও তাদের দুজনকে কিছুই বলে না আর তাদের দুজনকে একই বেঞ্চে বসারও অনুমতি দিয়ে দেয়। এরপরে জি বাসায় ফিরে দেখে যে তার বাবা বাসায় ফিরে এসেছে। আসলে তিনি কিছুদিনের জন্য কাজের নাম করে বাইরে চলে যায়, এবারও তিনি তাই করেছিলেন। আর জি তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর আজকে জি এর বার্থডে ছিল। কেক কাটার পরে জি যায় শনের সাথে একটি পার্টিতে। আসলে শন এখানে এই জন্য এসেছিল কারণ শন যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটিরও আজ এখানে আসার কথা ছিল। আর সেই মেয়েটিকে দেখাতে চাচ্ছিল যে সেই মেয়েটি তার লাইফ থেকে চলে যাওয়ার পরেও সে অন্য কাউকে নিয়ে অনেক হ্যাপি আছে। কিন্তু সেই মেয়েটি আজকে এখানে আসেনি, যেটি শুনে শনের মুড একটু অফ হয়ে যায়। জি তখন বলে যে এখানে চারিদিকে অনেক চিল্লাপাল্লা, তোমার এই জায়গাটা কিভাবে ভালো লাগে? শন বলে, এখানে অনেক চিল্লাপাল্লা এবং অনেক মানুষ বলেই তো জায়গাটা এত মজার। তারপর শন জিকে নিয়ে অনেক মানুষের মধ্যে নিয়ে যায়। এখানে সবাই গানে তালে তালে ডান্স করছিল। এখানে জি ভুল করে শনকে কিস করতে যাচ্ছিল, কিন্তু শন কিস করতে চাচ্ছিল না। আর এই ব্যাপারটাতে জি ভীষণ লজ্জা পায়, সে সেখান থেকে চলে যাচ্ছিল। শন তাকে পিছন থেকে আটকায়। তখন জি শনকে বলে, তুমি ওই মেয়েটাকে দেখানোর জন্যই আমাকে এখানে নিয়ে এসেছো তাই না? তা না হলে তো তুমি কখনোই আমাকে এখানে নিয়ে আসতে না, তুমি শুধুমাত্র আমাকে ব্যবহার করতে চাচ্ছ। জি আরো বলে, তুমি যদি মেয়েটাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তার সামনে গিয়ে তুমি বলো, আর সে যদি রিজেক্ট করে দেয় তাহলে সেটা মানতে শিখো। শন তখন রেগে গিয়ে বলতে থাকে, তুমি এটা মানতে শিখো যে তোমার মা বাবা একসাথে খুশি নয়, তারা আলাদা থাকতে চায়। আগে তুমি নিজের দিকটা দেখো, তারপর অন্য কাউকে জ্ঞান দিতে এসো। তখনই শনে রিয়েলাইজ হয় যে সে একটু বেশি বলে ফেলেছে আর সে তখনই জির কাছে ক্ষমা চায়। কিন্তু জি সেখানে কিছু না বলে চুপচাপ চলে আসে। জি বাসায় যাওয়ার সময় একটি রেস্টুরেন্টে খেয়াল করে যে তার বাবা একটি মেয়ের সাথে বসে আছে। এর মানে জি এর বাবাও অন্য একটি মেয়েকে ভালোবাসে, আর সে যে কাজের বাহানা দিয়ে বাইরে যায় তিনি হয়তো এই মেয়ের সাথে সময় কাটাতে যায়। আসলে তারা দুজনেই একে অপরের সাথে থাকতে চান না, শুধুমাত্র জিয়ের জন্যই তারা এখনো একসাথে রয়েছে। আর এদিকে আমরা শনকে দেখতে পাই যে কিনা ওই মেয়েটিকে ফোন করছিল, কিন্তু ওই মেয়েটি শনের নাম্বার ব্লক করে রেখেছিল। আর এরপরে শন ওই ক্লাবের টেলিফোন থেকে ওই মেয়েটিকে ফোন করে, কিন্তু ওই মেয়েটি শনের আওয়াজ শোনা মাত্রই ফোনটি রেখে দেয়। আর তখনই সেখানে জি চলে আসে আর তারা একটি ব্রিজের উপরে গিয়ে কথা বলতে শুরু করে। শন তখন জিকে বলে, তোমার মা বাবা একে অপরের সাথে খুশি নয়, তাই তারা যার সাথে খুশি থাকতে চায় তার সাথেই তুমি খুশি থাকতে দাও, আর এই ব্যাপারটা তুমি মেনে নাও। জি বলে, ওই মেয়েটি তোমাকে ভালোবাসে না, তুমিও এই ব্যাপারটা মেনে নাও। শন বলে, আমি জানি, কিন্তু মেনে নেওয়া এতটা সহজ নয়। জি তখন শনের কাছে ক্ষমা চাই ক্লাব থেকে রাগ করে চলে যাওয়ার জন্য। আজকে তাদের দুজনের মনই অনেক খারাপ ছিল, এই জন্য তারা মন ভালো করার জন্য একটি টিকিট কেটে অন্য শহরে চলে যায়। আর তারা সেখানে গিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যেটা দেখে সবাই ভাবে যে শন আর জি একসাথে পালিয়ে গেছে। আর যেটি দেখে স্কুলের হেডমাস্টার শনের বাবাকে এবং জি এর মা বাবাকে ডেকে পাঠায় আর তাদেরকে বলে, শন আর জি যদি এভাবে ঘুরে বেরিয়ে ভিডিও করে আর আপলোড করে তাহলে তো আমাদের স্কুলের মান সম্মানই নষ্ট হবে।
তাই আমাদের উচিত তাদের দুজনকে দ্রুত ফিরিয়ে আনা। কিন্তু তাদের দুজনেরই ফোন বন্ধ ছিল। শনের বাবা তখন বলে যে আমি শনের ক্রেডিট কার্ড থেকে তার ডিটেলসটি বের করে নিব, এতে তারা খুব সহজে জানতে পারবে যে তারা দুজনে কোথায় আছে। পরের দিন তারা সেই লোকেশনে চলে যায় যেখানে শন এবং জি ছিল। আর এদিকে আমরা শন এবং জিকে দেখতে পাই তারা একটি গানের ফেস্টিভ্যালে এসেছে। সেখানে শন জিকে বলে যে সমস্যা এটা নয় যে মেয়েটি আমাকে ধোকা দিয়েছে, সমস্যা হচ্ছে আমি এটা মানতে পারছি না যে আমি মেয়েটিকে এতটা ভালোবাসতাম কিন্তু মেয়েটি আমাকে একটুও ভালোবাসেনি, আর আমি এখন থেকে ওকে ভোলারই চেষ্টা করব। জি তখন বলে যে শন আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি ওই মেয়েটিকে ভালোবাসো, কিন্তু ওই মেয়েটি তোমাকে ভালোবাসে না, আর আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। আর এরপরে 1 বছর আগে সিনটি দেখানো হয় যেখানে জি সুইসাইড করার জন্য পানিতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু তাকে কেউ তোলেনি, জি নিজেই পানি থেকে উঠে এসেছিল। আসলে সে সুইসাইড করার নাটক করছিল, আর সে পরীক্ষার খাতায় সব কোশ্চেনেরই অ্যান্সার করেছিল, কিন্তু 5 মিনিট আগে সে সব কোশ্চেনের অ্যান্সারগুলো মুছে ফেলেছিল, কারণ সে তার মা বাবার সাথে আরো বেশি সময় কাটাতে চেয়েছিল। কারণ সে যদি ভালো নাম্বার পেয়ে পাশ করে যায় তাহলে তাকে অন্য কলেজে চলে যেতে হবে, আর এর ফলে তার মা বাবা থেকে সে দূরে চলে যাবে, আর এতে তার মা বাবাও আলাদা হয়ে যাবে। আর সে এটি অনেক আগে বুঝে গেছিল, আর যে তার মা বাবার সাথে থাকার জন্য এই বড় স্যাক্রিফাইসটি করেছিল, যাতে সে পরীক্ষায় ফেল করলে সে আরো 1 বছর পায়, আর তার মা বাবা সম্পর্কটাকে সে যাতে আবারও ঠিক করতে পারে। কিন্তু এরপরেও কোনো কিছুই ঠিক হয়নি। এরপরে বর্তমান সিন দেখানো হয় যেখানে ওই ফেস্টিভ্যালে শনের বাবা এবং জিয়ের মা বাবা সেখানে চলে আসে, যেখানে শনের বাবা সবার সামনে শনকে মারতে শুরু করে, আর সবাই মিলে তাদের শহরে আবারও ফিরে আসে। জিয়ের মা তখন জিকে একদম ক্লিয়ারলি বলে দেয় সে যেন পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত শনের ধারে কাছে না যায়। আর কিছুদিনের মধ্যেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। এবার জি খুব ভালো মতনই পরীক্ষা দেয়, আর জি খুব ভালো মতনই পাশ করে যায়। এরপরে আমাদের 3 বছরের পরের সিন দেখানো হয়। এখন জিয়ের মা বাবা দুজনেই আলাদা হয়ে গেছেন। জিয়ের মা বেন নামের ওই লোকটিকে বিয়ে করেছেন। আসলে 3 বছর আগে জি অনেক ভালো নাম্বার পেয়ে পাশ করেছিল, আর সে একটি ভালো কলেজে ভর্তি হয়েছিল। জিয়ের মা তো 3 বছর আগে বলেছিল জি পড়াশোনা শেষ না করা পর্যন্ত শনের সাথে দেখা করতে পারবে না। এখন জিয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই জি শনের সাথে দেখা করতে আবারও তাদের আগের শহরে চলে আসে। জি এসে একটি গানের ফেস্টিভ্যালের সামনে দাঁড়ায়। এখানে আজ শনের গানের পারফরমেন্স হবে, আর শন এখন সফল মিউজিশিয়ান হতে পেরেছে, যেটি শনের স্বপ্ন ছিল। আসলে শন আর জিয়ের যখন শেষ সময় দেখা হয়েছিল তখন শন জিকে বলেছিল তার জীবনের স্বপ্ন হচ্ছে একটি সফল মিউজিশিয়ান হওয়ার, আর সে মিউজিশিয়ান হয়ে এখানকার ফেস্টিভ্যালে সে গানের পারফরমেন্স করবে। আর সেটাই হয়েছে, কয়েক বছর পরেই সে একজন সফল মিউজিশিয়ান হতে পেরেছে। এরপরে জি গানের ফেস্টিভ্যালের ভিতরে যায় যেখানে সে শনকে গান গাইতে দেখে। যেহেতু জি এতদিন পরে ফিরে এসেছে আর তাদের পড়াশোনাও শেষ হয়ে গেছে, তাই তাদের দুজনের এক হতে আর কোনো বাধা নেই। আর এখন জির পরিবারও শনের কাছে যেতে জিকে আর মানা করবে না। আর এখন জি আর শন দুজনের সামনাসামনি আছে, আর এইভাবেই তাদের স্কুল জীবনের ভালোবাসাটা পূর্ণতা পায়।